আমি কি চাই আপনি ভালো করে জানেন। আমার ফোন কেন রিসিভ করেননি এতদিন? আমি পাগলের মতো আপনার সাথে যোগাযোগ করতে চেয়েছি। কোথায় ছিলেন আপনি? ব্যস্ত ছিলাম। কিসের ব্যস্ততা? কি এমন কাজ করেন আপনি? মাহবুব ভালো ছেলে। তোমার এই কাজিনকে আমি কলেজ লাইফ থেকে চিনি। বাপ মায়ের একমাত্র সন্তান হওয়ার বদৌলতে তাদের ছেলেসহ যাবতীয় সম্পত্তির রাজত্ব তোমার হাতে। সুখী হতে আর কি লাগে, রাজি হয়ে যাও। কত সহজ রাজি হয়ে যাও বলে ফেলা যায়, তাই না? এতই সহজ? আচ্ছা, গেলাম রাজি হয়ে। আপনি ভালো থাকবেন, বলুন, থাকবেন ভালো? এই পৃথিবী কেবল সমানে সমানে বন্ধুত্ব, সক্ষমতা, আত্মীয়তা করতে চাই এরা। তোমার আমার মিলন অসম্ভব। কেন সম্ভব না? কে বলেছে সম্ভব না? আপনি কেন নিজেকে এত ছোট করে দেখছেন? আপনি অনেক সফল হবেন একদিন। আমি আছি। আমি সব কিছু তোলপাড় করে ফেলবো আপনার জন্য। ভালো করে দেখো তো, কি আছে আমার মধ্যে? মায়া, কথার মায়া, চোখের মায়া, শ্যামমুখের মায়া, আর অদৃশ্য আরও কিছু একটার মায়া চম্বুকের মতো টানে আমাকে। এই মায়া আমি ছাড়াতে পারবো না, কখনো না, কিছুতেই না। প্লিজ আমাকে নিচের করে নিন, অনেক সুখী হব আমরা। চাকরির ইন্টারভিউ দিয়ে এসে মিরপুরের একটা ছোট চায়ের দোকানে বসলাম। উদ্দেশ্য চা খেতে খেতে মন মেজাজ সহজ করা। কিন্তু চায়ের কাপে কয়েক চুমুক দিতে না দিতেই হুট করে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। আবার বৃষ্টিও শুরু হয়ে গেল। চায়ের বিল মিটিয়ে তখনও বসে আছি ওই ছোট দোকানটাতে। ভারী মুসিবতমূলক আবহাওয়া। এই বৃষ্টিতে বের হওয়া মানে নির্ঘাত জ্বর বাঁধিয়ে টাকা পয়সা খোয়ানোর কোপঘাত। মাসের শেষ সময়ে পকেটের অবস্থা ফাঁকা। এই সময় বৃষ্টিতে ভেজাটাও আমার মতো বেকারদের এক প্রকার বিলাসিতা। মামাকে আরও এক কাপ চা বানাতে বলে হুট করে চোখ গেল ফাঁকা রাস্তার পানে। এতটুকু সময়ের বৃষ্টিতেই রাস্তার অবস্থা প্রায় ডুবো ডুবো। ঢাকা শহরের এই একচির একঘেয়ে বিড়ম্বনা, সব কিছু নিয়ে শহরের বাড়াবাড়ি ধরনের ঢং। একটু বৃষ্টি হলেই পুরো শহরকে নদী হয়ে যেতে হবে। এই নদীমাতৃক রাস্তায় এখন কোনো রিক্সাওয়ালা চলতে চাইবে? দেখ, চা খেতে খেতে হঠাৎ শুনতে পেলাম দোকানদার মামা বেশ আক্ষেপ করে বললেন, ইস রে, মাইয়াগুলোর কোনো আক্কেল জ্ঞান নাই। আমি তার দৃষ্টি অনুসরণ করে সেই আক্কেল জ্ঞান না থাকা মেয়েগুলোর দিকে তাকালাম। বুঝলাম মামার আক্ষেপের যথাযথ কারণ রয়েছে। রাস্তার মাঝ বরাবর কলেজ ড্রেস পরিহিত দুইটা মেয়ে পাগলের মতো লাফিয়ে দাপিয়ে ভিজছে। শৈশবের কোটা ছাড়ানো বয়সে এসে এদের এরূপ বাচ্চা বাচ্চা আচরণ বড়ই চোখে লাগার মতো। তাদের মধ্যে একজন বোধ একটু বেশি পাগল। সে শুধু লাফিয়ে দাপিয়েই ক্ষান্ত হয়নি। এই বাজপড়া বৃষ্টিতেই ফুটপাতে হাত পা চাড়িয়ে বসে পড়েছে। আকাশের পানে মুখ মিলে খিলখিল করে হাসছে। তার কার্যকলাপ দেখে মনে হচ্ছে এর চেয়ে মজার ঘটনা সে জীবন আর কখনো উপলব্ধিই করেনি। শহরের মেয়েদের এসব উটকো ঢং। বৃষ্টি নিয়ে এত কাহিনী করার মানে হয়? এক পলক চেয়ে উদাসীন ভঙ্গিতে চোখ ফিরে নিলাম। সন্ধ্যা একটা টিউশনি করতে হবে মিরপুরের দিকেই। আজই সে বাসায় আমার প্রথম পথযাত্রা হতে যাচ্ছে। প্রথম দিনে সময় জ্ঞান না থাকার কোনো অপবাদ নিতে চাচ্ছি না। মিরাজের কাছ থেকে যতদূর শুনলাম, যাকে পড়াতে হবে সে মেয়েটা নাকি তার বাবা মায়ের একমাত্র সন্তান। একমাত্র সন্তান হওয়াটা সমস্যা না, ব্যাপারটা হচ্ছে সে ভয়ঙ্কর অবাধ্য একটা মেয়ে, চরম দস্যুও বটে। তার যখন যা করতে ইচ্ছে হয় সে সেটাই করবে। মনের মতো কিছু না হলে চেঁচামেচি, ভাঙচুর ইত্যাদি তার নিত্যদিনের মেলোড্রামা। এই পৃথিবীতে সে সবচেয়ে বেশি যদি কাউকে মানে, সেটাও নিজেকেই। এমন জঙ্গলি কিসিমের মেয়েকে এর বাবা মা কীভাবে সহ্য করে কে জানে। এই মেয়ের যন্ত্রণায় ত্যক্ত বিরক্ত হয়ে বহু গৃহশিক্ষিকই হাল ছেড়েছেন। ওকে কাবু করা খুব একটা সহজ কাজ না। এবার দেখি আমার পালা। হাল ধরার আগেই হতাশ হয়ে বাসার কলিং বেল চাপ দিলাম। 1 মিনিটের মধ্যেই চাকর শ্রেণীর একজন এসে দরজা খুলে দিল। পরিচয় শুনে দোতলার দক্ষিণ দিকের একটা কক্ষে বসে প্রায় কয়েক পদের নাস্তার সামান এনে রাখলো। খাবারের ধরন ভালোই, বিদেশি আইটেম, পিৎজার সাথে 1 কাপ কফি। পেটে ইঁদুর দৌড়ানোয় খিদেরটা জমাট বাঁধলেও ভদ্রতার খাতিরে তৎক্ষণাৎ সেসব কিছু খাবার মুখে না তুলে অপেক্ষা করলাম। বেশ কিছুক্ষণ পর একজন ভদ্রমহিলা এলেন। ওনার পেছন পেছনে এলো আমার সে অবদ্ধ ছাত্রী। ভদ্রমহিলা সম্ভবত তার মা। ছাত্রী দাঁড়িয়ে আছে তার মায়ের আঁচল ধরে। এত বড় মেয়ে মায়ের আঁচলে নিজেকে আড়াল করে রেখেছে। ভাবতেই কিছুটা হাসি পেল। তার চোখে মুখে চরম বিরক্তির আভা। মেয়েটার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে আমার কাছে পড়তে একেবারে অনিচ্ছুক। তাকে সম্ভবত খুব বকাবকি করে পড়ার জন্য নিয়ে আসা হয়েছে। হোক, তাতে আমার কি। আমি চেয়ার ছেড়ে উঠে সালাম দিলাম আন্টিকে। সালামের জবাব নিয়ে ভদ্রমহিলা বেশ হাসি মুখে বললেন, মিরাজ তোমার খুব সুনাম করেছে,
ইরার বাবা যে অফিসে চাকরি করে তুমি নাকি সেখানে ইন্টারভিউর জন্য গিয়েছিলা। ওর বাবাও খুব প্রশংসা করেছে তোমার। তোমার আম্মা নাকি অসুস্থ, উনি তোমার মাকে নিয়ে খুব অপেক্ষা করলেন গতকাল। তোমার চাকরিটা তো বাবা অলমোস্ট হয়েই যেত। ওনার অফিসের কোন এক আত্মীয় সুপারিশের কারণে নাকি হয়নি, পরিচিত লোকদের বসিয়েছে। চেষ্টা তো কম করছে না আন্টি। যেখানে পারা কি সেখানে ভেজাল আর দুর্নীতি। এসব অনিয়মের বেড়াজাল থেকে কবে বের হতে পারবো জানা নেই। উনি বেশ কিছুক্ষণ হাজারি করলেন আমার চাকরিজনিত সমস্যা নিয়ে। সাথে চাকরির সন্ধান করা যেমন কয়েকটা কোম্পানির মালিকের ভিজিটিং কার্ডও দিলেন। প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিলেন। আমি জানি এসব করে আদতেও কোনো ফায়দা হবে না, বরং আমার জীবন থেকে ঘন্টার পর ঘন্টা সময় প্রতিদিনকার মতো অকাজে ব্যয় হবে। তারা আমার ইন্টারভিউ নেবেন, প্রশংসাও করবেন, তারপর চাকরিটা পাবে পকেটে মোটা অঙ্কের কাগজের নোট ফেলা লোকেরা, নয়তো সুপারিশ করা কোনো মামা চাচাদের ভাগ্নেরা। ফলাফল শূন্য। শিক্ষিত বেকারত্বের খাতায় আমাদের অবদান এভাবেই তো বেড়েই চলেছে। এরা সম্ভবত বিরক্তি নিয়ে না চাইতেও শুনছে আমাদের কথাগুলো। আন্টি এক পলক তার মেয়ের পানে চেয়ে বললেন, মেয়েটার সামনে ফাইনাল, সিলেবাস শেষ হয়নি। ইরার বাবার বিশ্বাস তোমার কাছে পড়লে ইরার ইন্টারমিডিয়েট রেজাল্ট ভালো হবে। আমার মেয়েটা জেদি হলেও খুব তাড়াতাড়ি পড়া মনে রাখতে পারে। একটু ধৈর্য নিয়ে চেষ্টা করলেই কথা শুনবে। কিছু মনে না করলে একটা কথা বলতে চাই আন্টি। ওমা, কিছু মনে করবো কেন, বলো তুমি। আসলে চাকরি ছেড়ে টিউশনি করানোর ইচ্ছা আমার কোনোদিনও ছিল না। বলা যায় বাধ্য হয়ে কয়েকটা টিউশনি ধরতে হয়েছে। আপনার মেয়ের ব্যাপারে যা শুনলাম সে সম্ভবত অনেকটা অন্যরকম। তার অবাধ্যতা সম্পর্কে আমি কিছুটা অবগত। আমি যেটা বলতে চাচ্ছি, আমাকে শেখানোর পরিবেশটা তৈরি করে না দিতে পারলে খামোখা আমি তার পেছনে সময় ব্যয় করতে চাচ্ছি না। আমি আশা রাখবো আমার সাথে সাথে আপনারাও ব্যাপারটা নিয়ে সচেতন হবেন। বোধহয় বোঝাতে পেরেছি। আন্টি কিছুটা বিব্রত হয়ে আসলেন এবং এরাকে নিয়ে আমাকে মিছিমিছি করে আশ্বস্ত করলেন। এরা নামক ওই রমণী আমার এরকম হুঁশিয়ারিতে ভালোই অসন্তোষ হয়েছে। তার মা যেতেই বইপত্রের ব্যাগটা শব্দ করে টেবিলের উপর রেখে ধপাস করে চেয়ারে বসে পড়ল। আমি কিছুক্ষণ শীতল দৃষ্টিতে চেয়ে থেকে বললাম তাকে, বসলে কেন? আমি বসতে বলেছি? সে যেমন মেজাজ দেখিয়ে বসেছিল সেভাবেই ধূপধাপ ভঙ্গিতে উঠে দাঁড়ালো। তার মেজাজ সম্পূর্ণ উপেক্ষা করেই আমি বললাম, এবার সভ্য মেয়ের মতো সালাম দাও। সে অসভ্য মেয়ের মতো রুষিয়ে রুষিয়ে সালাম দিল। শিক্ষকদের সামনে বসতে হলে তাদের অনুমতি চাইতে হয়। আমার অনুমতি নিয়ে বসবে। নাও টেক মাই পারমিশন। বেজায় খেপেছেন ম্যাডাম। চোখ দিয়ে গিলে ফেলা দৃষ্টিতে চেয়ে রইল। নখ দিয়ে টেবিলে রাখা ব্যাগটা খুঁড়তে খুঁড়তে প্রায় সেটার ছালই তুলে ফেলার উপক্রম। আমার ভাবভঙ্গি তখনও শীতল। ব্যাগ থেকে তার স্কেলটা বের করে জোরে দুটো শব্দ করলাম টেবিলে। এরা দাঁতে দাঁত পিষে কিছুটা বাধ্য হয়ে আমার অনুমতি চাইল। এবার আমি কি বসতে পারি স্যার? এরার কণ্ঠস্বরেই প্রথম শুনলাম। মেয়েটা তো মিষ্টি করে কথা বলে। ওর এই একটা বাক্যতে কী ছিল কে জানে। চট করে সমস্ত নিয়মনীতি ভুলে আর চোখে তাকালাম। ছেলে হিসেবে আমি সভ্যতার খাতে যথেষ্ট আদর্শ ও জেন্টাল। কেবল ওর এই বাবুই পাখির মতো কণ্ঠের প্রতি ঈষিত কৌতূহল থেকেই তার দিকে তাকানো। এরা বিরক্তি নিয়ে তখনও ব্যাগ খোঁচাচ্ছে। এমন মিঠাস্বরের মানুষ এতটা বদমেজাজি আর উগ্র কীভাবে হতে পারে? আমার বিস্তর মগজে আটেই না এটা। আমি আগের মতোই বললাম, আবার বসো। সে আবারও ধপাস করে বসলো। বিস্ময়ের চোখ দুটো আমার চরক গাছ। এমন অদ্ভুত কিসিমের ভদ্রতা আমি আমার 14 পুরুষেও জন্মেও দেখিনি। মেজাজ কিছুটা খারাপ হলো। সে সেকেন্ড দুয়েকের মধ্যেই কাটকাট গলায় জবাব দিল, জুবাইদা প্রধান ইরা। পড়া শেষ হলে ট্রেন ধরতে হবে? এত ব্যস্ত হয়ে নাম জপছ কেন? মেয়ে মানুষ না তুমি? সবসময় ধীরে সুস্থে কথা বলবে। রোবটের মতো মাথা দুলালো। সেটা পরিপূর্ণ জেদ থেকেই। লাস্ট সবগুলো সেমিস্টারের মার্কশিট দেখাতে পারবে? সে মাথা দুদিকে নাড়িয়ে অসম্মতি জানালো। অর্থাৎ এইসব সে দেখাবে না। তার মুখে আধার, চোখে আগুন। আমাকে কিছু বলা কর সুযোগ না দিই এবার এরা আমার ইন্টারভিউ না শুরু করলো। স্যার, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? আমি বেশ কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে উত্তর দিলাম, আমার জানা মতে তোমার সিলেবাসে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের চ্যাপ্টার নেই। এরা আমাকে তোমার ইংরেজি পড়ানোর শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমি সেই বিষয়ে যথেষ্ট পারদর্শী। তাই আপাতত আমরা ইংরেজি গ্রামারের বেসিক রুলসই শিখব। আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স নেই। নাও ওপেন ইউর ইংলিশ বুক। এরাবতী আমার নির্দেশনা সম্পূর্ণ অবজ্ঞা করে তার ইন্টারভিউ অব্যাহত রাখলো।
পড়ার জন্য পুরো ভবিষ্যৎ পড়ে আছে স্যার। বাবা এত বিশ্বাস করে আপনাকে আমার পড়াশোনার দায়িত্ব দিয়েছে। একজন সচেতন কন্যা হিসাবে আমি আদৌ কোনো পড়াশোনা করেছেন কিনা জানতে হবে না? আমার বাবার কষ্টের টাকা তো আর যাকে তাকে দিয়ে দেওয়া যায় না। টাকা ইনকাম করা অত সহজ না। আমার সব প্রশ্নে যথাযথ উত্তর করতে পারলেই আপনি আমার শিক্ষক হিসেবে পাস। আমি তার সব পাস ফেলের হিসাব উপেক্ষা করে ব্যাগ থেকে ইংরেজি বই বের করে কাঙ্ক্ষিত চ্যাপ্টারটা চোখের সামনে মেলে ধরতেই বললাম, মাঝ রাস্তায় ট্রাফিক আইন ভঙ্গ করে রিক্সা থামিয়ে বৃষ্টিতে ভেজাটা কি খুব সচেতনতার কাজ? পড়া থেকে বাঁচতে নিজের গৃহ শিক্ষকদের ব্যক্তিগত জীবন ইন্টারফেয়ার করে তাদের নামে বাবা মার কাছে বদনাম রটানোটা কি সচেতনতার কাজ? সামান্য প্রেমের প্রস্তাব দেওয়ার বিপরীতে ভরা ক্লাসে নিজেরই ক্লাসমেটের মাথা ফাটিয়ে দেওয়াটা কি সচেতনতার কাজ? যদি এসবের নামই হয় সচেতনতা, তবে তুমি এতদিন সচেতনতার ভুল ব্যাখ্যা জেনে এসেছো। সঠিকটা শেখানোর জন্যই তোমার বাবা আমাকে এনেছে। পড়াশোনার ফাঁকিবাজি আর মুখে মুখে তর্ক করা, এই দুটোই আমার অপছন্দ। আমি যখন পড়াতে আসবো, তোমার শতভাগ মনোযোগ হওয়া চাই বইয়ের পাতায়। অতিরঞ্জিত আচরণ দেখলে তোমার জন্য সেটা সুখকর হবে না। আমি কিন্তু মোটো শান্ত মেজাজের মানুষ নই। এরা হকচকিয়ে চেয়ে রইল আমার দিকে। তার চতুরতার কীর্তি কাহিনী সম্পর্কে আমি যে এতটা অবগত, সেটা বোধহয় মেয়েটা খুনাক্ষরেও টের পায়নি। ভেবেছিলাম এরা ভয় পাবে, কিন্তু না, এই মেয়ের চোখে ভয়ের রেশ মাত্রই নেই। সে আগের মতো করেই আবার বলল, আপনি কি নিজেকে খুব স্মার্ট মনে করছেন? আমার শিক্ষক তাড়ানোর রেকর্ড জানেন? কোনো রকম হাসি দমিয়ে রাখলাম। নিজেকে স্মার্ট মনে করছি না, তবে তুমি বোধহয় তোমাকে একটু বেশি বুদ্ধিমতী মনে করছো। বুদ্ধিমতী হওয়া কিংবা মনে করা কোনোটাই দোষের না, তবে বুদ্ধি অকাজে ব্যবহার করাটা দোষের। তোমার মতো সুকার্তিত একটা সম্পদকে বাংলাদেশ কিছুতেই হারাতে চায় না। এরা বুদ্ধি অপচয় করো না। এরাকে সেদিন টানা 2 ঘন্টা পড়িয়েছি। ঠিক পড়ালাম বললে ভুল হবে, রীতিমতো চিরতার পানির মতো করে পড়াগুলো গেলালাম। প্রথম দিনে ঠাসা ঠাসা হোমওয়ার্ক দিয়ে তাকে নাস্তানাবুদ করে দিয়েছি। পুরোটা সময় চেহারাটা অমাবস্যা করে রেখেছিল। মেয়েটা পড়াশোনায় একেবারেও মনোযোগী। এভাবেই তার কাছে ছাত্রীকে নিয়ে 3 সপ্তাহ কেটে গেল। শেষ গত বৃহস্পতিবারে তাকে পড়ানোর পর তার 2 দিন আমার সাথে আর দেখাই হয়নি। এরার কাজিনের বিয়ের সুবাদে ওরা 1 সপ্তাহের জন্য চট্টগ্রামে গিয়েছিল। 3 দিনের দিন রাত করে হঠাৎই ফোন করে বসলো এরা। মাঝরাতে ফোনের আওয়াজে কিছুটা চিন্তিত হয়ে পড়লাম। আম্মার কিছু হলো না তো? সেই বিপদ আশঙ্কা করে ধরপড়ি উঠে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে এরা ফিসফিস করে বলল, স্যার, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো, মন দিয়ে শুনবেন। ঘুমের করে কয়েক সেকেন্ড লাগলো ব্যাপারটা বুঝতে। জোরে দুটো শ্বাস নিয়ে শোধালাম, কি কথা এরা? কোনো সমস্যা? আঙ্কেল আন্টি শরীর ভালো তো? ভালো ভালো, আমি ভালো। হ্যাঁ, আঙ্কেল আন্টি ভালো, জোজোও ভালো, ইনফ্যাক্ট আমার 14 গোষ্ঠী ভালো। জোজো হলো এরার পোষা বেড়াল। এরা 14 গোষ্ঠীর ভালো মন্দ আমি জিজ্ঞাসা করিনি। মেয়েটা তবুও বলল। বাড়িয়ে বাড়িয়ে বকবক করাটা তার পুরনো স্বভাব। বেড়াল সহ এরা 14 গোষ্ঠীর ভালো থাকার কথা শুনে কিছুটা শান্ত হলাম। তাহলে এত রাতে কেন ফোন করলে? স্যার, আপনার গার্লফ্রেন্ডের নাম চিত্রা না? আমি কিছুটা অবাক হলাম, সাথে হারালাম কথা বলার চেতনা। এই রাত করে এটা জানতে ফোন করেছে সে? কি হলো স্যার, আপনি কি লাইনে আছেন? কথা বলছেন না কেন? ও আমার গার্লফ্রেন্ড নাইরা। তার সাথে 2 বছর ধরে আমার কোনো সম্পর্ক নেই। এরাকে আমি মিথ্যা বলেছি। চিত্রার সঙ্গে আমার সম্পর্ক নেই, কথাটা সত্যি না। কয়েক সপ্তাহ ধরে আমাদের মধ্যে মান অভিমান চলছে। তবে সে কথা এরাকে জানানোর প্রয়োজন বোধ করলাম না। তিলের তথ্য নিয়ে মেয়ে নিমিষে তাল বানিয়ে ফেলতে পারবে। ব্রেকআপ হয়ে গেল? এখন কি হবে? এখন কি হবে মানে? কি হবে এখন? আমি তো প্রেমিকা ভেবে ফাঁকা মাঠে খাটলাম। এই বেকার গোল দিয়ে এখন আমি কি করব স্যার? শেষের কথাটা এরা কেমন হতাশা স্বরে বলল। মানে কিছুই না স্যার, গুড নাইট বলেই ফট করে ফোনটা কেটে দিল। আমি বিভ্রান্তের মতো শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রইলাম। কয়েক মিনিটের মধ্যে মিরাজ ফোন করলো। কোনো প্রকার যদি কিন্তু স্যারে বলে উঠল, ইরা কাজটা একেবারে ঠিক করেনি। ও কোনোদিনও শুধরাবে না। খালাকে আমি নালিশ করব এই ব্যাপারে। ভং না করে আসল ঘটনা বল। এরা আবার কি করেছে? চিত্রার সঙ্গে কথা হয়নি তোর? না। সরি দোস্ত, ইরা যে তোর সাথে এমন কিছু করে বসবে আমি বুঝতে পারিনি। তুই চাইলে ওকে পড়ানো বন্ধ করে দিতে পারিস। এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। এই মাঝরাতে 2 খালাতো ভাই বোন মিলে কি যন্ত্রণা শুরু করলো। এদের সমস্যাটা কি? এই নিয়ে বিনিয়ে সারাংশের রচনা তৈরি করা আমার একেবারে অপছন্দ। মিরাজ, কি হয়েছে সোজাসাপটা বল। ইরা চিত্রাকে ফোন করে বলেছি তুই ইরাকে পছন্দ করিস। ইরাও তোকে পছন্দ করে। চিত্রার জন্য তোরা এক হাতে পারছিস না। চিত্রা নিজের ইচ্ছাতে যেন তোর সাথে ব্রেকআপ করে নেয়।
এটাও হুমকি দিয়েছি। বাসায় নাকি তোদের বিয়ের কথা হচ্ছে। ঘটনা একেবারে পাকাপাকি পর্যায়ের অবস্থায়। ভেজালটা শুধু চিত্রা। ব্রেকআপটা হয়ে গেলেই নাকি তুই ইরাকে বিয়ে করে ফেলতে পারবি। মাথার ওপর 3 পাখার সিলিং ফ্যান ঘুরছে, সাথে বিচ্ছিরি ভেঙ্গর ভেঙ্গর শব্দ। শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ ফ্যানের দিকে চেয়ে থেকে ফোনটা কেটে দিলাম। চোখে কয়েকশো বছরের ঘুম, মাথায় একসঙ্গে জটলা পাকিয়েছে হরেক রকমের ভাবনারা। সেসব বস্তায় পড়ে গঙ্গায় ফেলে আপাতত ঘুমের আশায় আয়েশ করা চোখ বোঝাই দরকার। ইরাকে ঠিক কোন কোন মশলার সঙ্গে বারবিকিউ করা যায়, এক মনে তারও একটা লিস্ট করে ফেললাম। আমার 26 বছর বয়সের জীবনটাকে সে 26 দিনে একেবারে জাহান্নাম বানিয়ে ফেলেছে। হায়রে কপাল, হায়রে আমার মাথা ছাগল ছাত্রী। ও, আমি তো ভুলেই গেছি, এই ইরার আমল নামা জপতে জপতে আমার নামটাই তো আপনাদের বলা হলো না। আমি প্রিয়ম, মেহেদি হাসান প্রিয়ম। স্নাতক শেষ করে চাকরির বাজারে দৌড়ঝাঁপ করছি আপাতত। পড়াশোনার ইস্তফা টানিনি, মাস্টার্সে ভর্তি হয়েছি। ঠেলাগাড়ির চাকার গতিতে ক্যারিয়ার আর পড়াশোনা দুটোই চলছে। গ্রামে আম্মা আর একটা ছোট বোন আছে। আমার বাবা নেই। বাবা আমার 7 বছর বয়স থাকাকালীনই একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। তারপর থেকে পুরো পরিবারের দায়িত্ব আমার ছোট্ট কাঁধের ওপর। বাবা মারা যাওয়ার পর থেকে অভিভাবক বলতে আমি শুধু আমার আম্মাকে বুঝি। আম্মা আমার জীবনের একমাত্র সংগ্রামী নারী। তার সংগ্রামের গল্প না হয় আপনাদের আরেকদিন শোনাবো। আপাতত চিত্রার প্রসঙ্গে আসি। চিত্রা আমার প্রেমিকা হলেও আমাদের মধ্যে গত 2 বছর ধরে ঠিক কোন ধাঁচে প্রেম চলছে তা আমার জানা নেই। গোটা প্রেম ব্যাপারটা এই মুহূর্তে আমার কাছে এক গোলকধাঁধার মতো বেড়াজাল। তবে আমরা দুজনকে প্রেমিক প্রেমিকা হিসেবেই পরিচয় দিই। চিত্রার আমার সম্পর্কটা অনেকটা শীতের শেষের রিক্ত আবহাওয়ার মতো, একেবারে রসকসীন মলিন। গত 730 দিনে শেষ কবে চিত্রাকে মিস করে আমি ঘুমাতে গিয়েছি সেটা আমার মনে পড়ে না। প্রেমিকাকে মিস করা সেন্সেশনে আমি প্রিয়ম বরাবরই অপারগ। এই শহরে সকলে প্রেমে পড়লে মজনু হয়, আর আমি হই হিম। চিত্রাকে মাঝে মধ্যে রূপা ভাবতে মন্দ লাগে না। চিত্রা হুমায়ুন আহমেদের সে কাল্পনিক চরিত্র, যার কিনা প্রেমিকের উদাসীনতা নিয়ে আহামরি অভিযোগ নেই। আমি বেলায় বেলায় না তাকে ফোন করি, না অন্যান্য প্রেমিকদের মতো তাকে শাসন বারণে শেকল আটকে রেখেছি। সে এক মুক্ত প্রেমিকা। নিজের মনের খাঁচা খুলে যাকে আমি মুক্ত হওয়ার সুযোগ দিয়েছি সেই শুরু থেকেই। চিত্রা নামের কেউ যে আমার জীবনে আছে সেটা বোধহয় বেমালুম ভুলেই বসে মাঝে মধ্যে। চিত্রার আমার বিচ্ছেদ না হয়ে গেলেও বিভেদটা তৈরি হয়েছে আমার বেকারত্বকে ঘিরেই। সম্ভবত তার জন্য বাসা থেকে সরকারি চাকরি করা কয়েকটা পাত্রের প্রস্তাব এসেছে। এই সূত্র ধরে চিত্রা পাড়ার কাকিমাদের মতো আমার বেকারত্ব নিয়ে কদিন থেকে খোঁটা শোনাচ্ছে। খুব শীঘ্রই যেন তার মা বাবা সামনে গিয়ে বিয়ের প্রস্তাব রাখি, সেটাও কড়াভাবেই বলেছে। সে একই বাঙালি ট্র্যাজেডি সিনেমার দৃশ্য। প্রেমিকার বাবাকে ভোলা ভালা মুখ করে বলতে হবে, বাবা আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, মেয়ে দিন, নয়তো এক্ষুনি আমার জান নিন। আপনার মেয়েকে ছাড়া আমি বাঁচতে চাই না। প্রেমিকার বাবা আমার জানের প্রতি কোনো আগ্রহ থাকবে না। ওই 2 টাকার জান নিয়ে বেচারে কী বা করবে। সে আমার ওভাররেটেড স্ক্রিপ্টের নাটকীয় সংলাপ উপেক্ষা করে খলনায়কদের মতো জিজ্ঞাসা করবে, আমার মেয়েকে বিয়ে করার মরদ আছে? কত কামাই করো শুনি? আমার কি তখন বেদনাদায়ক দৃষ্টি নিক্ষেপ করে তাচ্ছিল্য করে হাসা উচিত, নাকি ওমর সানির মতো করে প্রেমিকার বাবার ডুপ্লেক্স বাড়ির সিঁড়িতে হাত রেখে কাঁদো কাঁদো ঢঙ্গে বলা উচিত, ভালোবাসা মুরুদ ফুরুদ দিয়ে হয় না বাবা, ভালোবাসার জন্য প্রয়োজন একটা খাঁটি মনের, যেটা আমার সলিড আছে। আমি আপনার মেয়েকে মন দিয়ে ভালোবাসি, যার কাছে পৃথিবীর সমস্ত মূল্যবান সম্পদও ফিকে। হাসবেন না আবার। কারো দুর্দশার কথা শুনে ফট করে হেসে ফেলাটা নির্দয়তার লক্ষণ। চিত্রাগিনে তো আবেগ আমার কোনো কালেই ছিল না। শুধুমাত্র প্রেমিক পদের দায়িত্ব থেকেই এসব নিয়ে দুশ্চিন্তা। আপাতত আমার এসব দৈনন্দিনতার কারণেই আমি তার বাবার সম্মুখে দাঁড়ানোর সাহস পাচ্ছি না। কোনো বাবা চাইবে না তার কন্যাকে একটা পকেট ফাঁকা খয়রাত ছেলের হাতে তুলে দিতে। তারপর আদর্শ প্রেমিকের মতো চিত্রের কাছ থেকে আমি 2 মাস ঋণ চাইলাম। আমাকে সে 2 মাস বই কি 2 দিনও দিতে চায় না। কতটা বলে সে ফোন কেটে দেয় সেদিন। চিত্রের ভীষণ শান্তিপ্রিয় একটা মেয়ে, বিলাসিতায় জীবন কাটানোর তার বিরাট স্বপ্ন। অভাব অনটন চিত্রার চোখে বিষ। আমার কাছ থেকে শুরুতে অনেক কিছু আশা করত, আমি সেসব বুঝতাম। আমার এই অর্থশূন্য জীবন সম্পর্কে শুরুতে মেয়েটা একেবারে অবগত ছিল না। প্রেমের প্রস্তাবটা যদিও তার পক্ষ থেকেই প্রথম ছিল, বেচারি তখন আমার ভেতরকার খয়রাতি প্রিয়মকে দেখলে ভুল করেও সেদিন প্রেমপত্র লিখে বসতো না। আমার পক্ষ থেকে কোনো প্রকার প্রচেষ্টা ছাড়া সে কীভাবে আমি প্রেমে পড়ে গেল সেটাও রহস্য। যদিও ছোটোবেলা থেকে আম্মার কাছ থেকে আমি শুনে এসেছি, মানুষকে আকৃষ্ট করার
এক অসাধারণ ক্ষমতা আছে আমার চেহারায়। গায়ের রং শ্যামবর্ণ হলেও আমার মুখে নাকি আশ্চর্য এক মায়া খুঁজে পান তিনি। আমি খুব সহজে হাসি না, তবে মাঝে মাঝে যে নীরব হাসি আমার সেটা ঠোঁটে ফুটে ওঠে। তার মধ্যে নাকি অদ্ভুত বশীকরণ ক্ষমতা আছে। সেই হাসি আর চেহারার মায়াতেই হয়তো কোনো একদিন ফেসে গেছে চিত্রাও। তবে ইরার মুখে এসব আজগুবি মিথ্যা শুনেও এখন পর্যন্ত চিত্রা কেন কোনো কঠিন প্রতিক্রিয়া দেখাচ্ছে না, সেটাও আশ্চর্যের বিষয়। প্রেমিককে অন্য কেউ লোভে নিচ্ছে শোনার পর অন্যান্য প্রেমিকাও কি এমন স্বাভাবিক নীরবতা দেখায়? কি জানি। এরা ঢাকায় ফিরল 1 সপ্তাহ পর। এই 1 সপ্তাহে দূরে থেকেও মেয়েটা আমাকে কম জ্বালায়নি। হঠাৎ ফোন করে তার আজব আজব প্রশ্ন। গতকাল সকালে নাস্তার জন্য চুলায় গরম তেলে ডিম ছাড়তেই সে ফোন করে জানতে চাইছে, স্যার, মাছের তো পাখা আছে, তাহলে ওরা উঠতে পারে না কেন? এমন আরও শখানেক বুদ্ধিদীপ্ত প্রশ্ন সে আমাকে নিয়মিতই করে থাকে। তার বুদ্ধির দৌড়াতে যে সে খুব শীঘ্রই আমায় পাবনায় পাঠাবে সে আমি নিশ্চিত। তার অতি যৌক্তিক প্রশ্নের উত্তর না করে চুপচাপ শুনেই যাই। এই মেয়ের আচরণে ধীরে ধীরে বোধহয় আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি। তার এত এত উদ্ভুত কর্মকাণ্ডের পরেও আমার মতো ধৈর্যহীন মানুষ কি করে তাকে সহ্য করে ফেলছে, সেটাও বিরাট এক প্রশ্ন। আজ দুপুরবেলা ঘটল আরেক ঘটনা। লাঞ্চ করে কেবল বাসা থেকে বের হলাম। রিক্সায় উঠতে ম্যাডামের ফোন কল রিসিভ করতে ইরা বরাবরের মতো ছালাম আপনি আজ্ঞের ভদ্রতা বলে গড় করে বলতে শুরু করলো, স্যার, একটা বড়সড় বিপদে পড়েছি। আপনি ছাড়া এই বিপদ থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। সমস্যাটা জটিল, কারণ বিপদটা আমার না, আমার বান্ধবীর। এই মেয়ের বিপদ আর দুধে মাছি পড়া ওই একই কথা। সেদিনকার ব্যাপারটা যে আমি জানি সেটা এর আগে তখনও বুঝতে দেয়নি। মনে মনে একে সাহায্য করার ইচ্ছেটুকু দমাতে পারছিলাম না। তবে আপাতত থাক সেসব বিষয়ে। আমি হতাশ শ্বাস ফেললাম আর বললাম, তোমাকে কতবার বলেছি ফোন করে আগে সালাম দেবে, তারপর বাকি কথা। এরা তুমি কোন চালের ভাত খাও বলো তো? কেন স্যার, আপনার বাসায় চাল শেষ, চাল কিনবেন? একটা থাপ্পড় লাগাবো। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি এত বড় ধমকের পরেও এরা মিটে হাসছে। ভয়ের নামগন্ধও নেই তার মনে, না থাকারই কথা। শিরায় ভাদ্রামুখী না। সরি স্যার, এক্সাইটমেন্টে ভুলে গিয়েছি। এক্সাইটমেন্টে প্রতিদিনই ভুলে যাচ্ছ। এক্সাইটমেন্ট কমাও, ইটস হার্মফুল ফর ইউর ব্রেন। আমার এই সূক্ষ্ম অপমানের বিপরীতীরা সরাসরি জবাব না দিলেও বেশ কিছুক্ষণ নীরবে বিড়বিড় করলো। ও যে ইতিমধ্যে শখানেক অশুদ্ধ গালি দিয়ে বসেছে তাও না বোঝার নয়। তার একপাক্ষিত তর্ক শেষ হলে সে তার অতি জটিল এবং গুরুতর সমস্যার দিকে মনোনিবেশ করলো। আমার বেস্ট ফ্রেন্ড লাড্ডুকে তো দেখেছেন? হোয়াট? কাকে দেখেছি? লাড্ডু আমার বেস্ট বাটি। সেদিন বৃষ্টিতে ভিজেছিল যে আমার সাথে, ওই মেয়েটা। দেখতে একটু গোটোমোটো, তাই লাড্ডু নাম দিয়েছি। গতকাল ওর সাথে কি হয়েছে জানেন? তোমার বান্ধবীর সাথে কি ঘটেছিল সেটা তো আমার জানার কথা না। গতকাল রাতে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলার জন্য লাড্ডু ছাদে উঠেছিল, বুঝেছেন? কথা বলার মাঝে হঠাৎ ও একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। তাতে অবাক হওয়ার কি আছে? বাচ্চা কি এলিয়েন কিসিমের বিস্ময়কর কিছু? বাচ্চা একটা জীবন্ত প্রাণ, কান্নার আওয়াজ শুনতেই পারে। ডাইনোসরের কান্নার আওয়াজ তো শোনোনি। মাঝখানে কথা বলবেন না স্যার, দিস ইজ ব্যাড ম্যানার্স। বাহ, এর মতো পাবনা সার্টিফাইড রমণীর কাছ থেকে এখন আমাকে ম্যানার শিখতে হবে? প্রথমে তো পাত্তা দেয়নি, কথা বলছে এমন সময় আনমনে কিভাবে পেছনে ফিরে তাকাতেই দেখলো একটা 4 পাওয়ালা মহিলা গাজর খেতে খেতে নৃত্য করছে। কি সাংঘাতিক কথা, গাজর খেতে খেতে কেউ আবার নৃত্য করে? দেখেছেন কখনো? বাপরে, শুনেই তো আমার আত্মা কাঁপাকাঁপি দশা। বলুন তো স্যার, ব্যাপারটা চিন্তার না? একজন মানুষের 4 পা আছে সেটা নিয়ে আর ভাবাবেগ নেই। সে চিন্তিত কেন সে আগন্তুক গাজর খেতে খেতে নৃত্য করবে? গাজর কি নৃত্য করার সময় খাওয়ার জিনিস? ইয়া মাবুদ, এ আমি কার পাল্লায় পড়লাম? ট্রাফিকে আটকে হর্নের শব্দে মাথা জ্বালাপালা হচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে এরা রাজকবি বকবকানি শুনেও বিরক্তকর ঠেকলো। এরা ফোন রাখো, তোমার সমস্যার কথা আমি সন্ধ্যায় এসে শুনবো। সন্ধ্যায় আমার মুড থাকবে না, আপনাকে এক্ষুনি শুনতে হবে। কি থাকবে না? মুড। তুমি যা সমস্ত কথা বলো এসব আদৌ কেউ বুঝতে পারে? মুড না থাকা থেকে কি হলো? আশ্চর্য। স্যার, আপনি বুঝতে পারছেন না, যখন যা করতে বলতে ইচ্ছে হয় সেটা তৎক্ষণাৎ না করলে আমার মুড নষ্ট হয়ে যায়। পরে আর সেটা করার অনুপ্রেরণা থাকে না। ধরুন আপনার এখন খুব খিদে পেয়েছে, আপনার আম্মু এখানের খাবার আপনাকে রাতে গিয়ে যদি খেতে দেয়, আপনার আর খেতে ইচ্ছে করবে? খিদে মরে যাবে না? ট্রাই টু টেক দ্য পয়েন্ট স্যার, ব্যাপারটা মনস্তান্ত্রিক। আমি আর কথা না বলে ফোন কেটে দিলাম।
নিজে থেকে না কাটলে এই রেডিও মেশিন তার মুখ থামাবে না। বিকেলে যাত্রাবাড়ির দুটো টিউশন শেষ করে মিরপুরে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা। এটা প্রতিদিনই হচ্ছে, যার কারণে আজকাল ইরাকে একটু সন্ধ্যার দিকে পড়াতে চাই। ওদের বাড়িতে গেটে ঢুকে নজরে পড়ল এরার বারান্দায় বসে টিয়া পাখিটাকে। এরার পাখিটা কথা বলতে জানে, সেও ইরার চেয়ে কম যায় না। এই বদমাইশ পাখি আমাকে ডাকে কিনা বিটকেল ছেড়ে বলে। এসব যে আমার গুণবতী ছাত্রী শিখেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাসার বেল চাপতেই আজ বর বদলে দরজা খুলে এরা। আমি ভেতরে চোখ বুলাইয়ে জিজ্ঞাসা করলাম, বাসায় কেউ নেই? আমাকে কি আপনার চোখে লাগছে না? সেটা বলিনি, আঙ্কেল আন্টি আছে কিনা জানতে চেয়েছি। এরা মুখে চুইনগামের বাবুল ফোলাতে ফোলাতে বলল, ও, বাবা আর আম্মু নেই। কোথায় গেছে? ওদের আজকে 20তম বিবাহ বার্ষিকী। এই দিনেই বাবা আম্মুকে জোর করে বিয়ে করেছিল। কি আশ্চর্য কথা, জোর করে বিয়ে করছিল মানে? জোর করে বিয়ে করেছিল মানে জোর করে বিয়ে করেছিল। আম্মু তো বাবাকে বিয়ের আগে সহ্যই করতে পারতো না, কিন্তু বাবা তো আমার খাঁটি প্রেমিক পুরুষ। 2 বছর পেছন পেছন ঘুরেছে, আম্মু পাত্তাই দেয়নি। বাবাও নাছোড়বান্দা, পছন্দ করেছে যাকে তাকে কি আর অন্য কারো হাতে দেওয়া যায়? শুনেছে আম্মুর জন্য অন্য কোথাও বিয়ের কথা হচ্ছে, বাস বাপ চাচাদের নিয়ে হামলে পড়লো আম্মুদের বাড়িতে। কি ভয়ানক কাণ্ড! তোমার বাবার বংশের লোকেরা গুন্ডা নাকি? কেন স্যার, ভয় পাচ্ছেন? আশ্চর্য, আমি খামাখা ভয় পেতে যাব কেন? গুন্ডা না, তবে আমার দাদুর বংশে সবাই খুব সাহসী। ও, তো এসব আমাকে কেন শোনাচ্ছ? ওই যে বাসায় কেউ নেই কেন জিজ্ঞেস করলেন যে, তাই। তাদেরকে বিবাহ বার্ষিকী উপলক্ষে তো ডেটে পাঠিয়েছি। বয়স হয়েছে বলে কি একটু ডেটে ফেটে গিয়ে রোমান্স করবে না বলুন স্যার? কথাটা শুনে আমার হুট করে কাশি উঠে গেল। কাশতে কাশতে আমার চোখে পানি জমে লাল হয়ে ওঠার উপক্রম। অথচ এই মেয়ের চেহারায় লজ্জা শরমের নামগন্ধ নেই। বাবা মা রোমান্স করবে, এই ভারী আনন্দের কথা তার কাছে। কি এলিয়েন কিসিমের মেয়ে! তাহলে আজ আমি চললাম, আঙ্কেলকে রাতে ফোন করে জানিয়ে দেব। এরা পথ আটকে বলল, ও মা, চলে যাবেন কেন? পড়াবেন না? আজ থাক, কালকে বেরিয়ে যাব। এরা নাছরবান্দার মতো চিন্তিত চিন্তিত মুখ করে বলল, আমার সামনে টেস্ট পরীক্ষা স্যার, আপনি এমন ফাঁকিবাজি করলে আমি পাশ করব কিভাবে? টেস্টে পাশ না করলে ফাইনাল দিতে পারবো না। রেজাল্ট উল্টাপাল্টা হলে এর সম্পূর্ণ দায়ভার আমি আপনার উপর চাপাবো। ভারী মুসিবতে বললাম দেখছি। এর মতো পড়াশোনার মেয়ে আবার পরীক্ষা নিয়ে কবে থেকে চিন্তা শুরু করলো? এরা তুমি বড় হয়েছ, সব কিছু বুঝিয়ে বলতে হবে কেন? খালি বাসায় তোমাকে পড়ানোটা ঠিক হবে না, মানুষ ব্যাপারটা ভালো চোখে দেখবে না। তাছাড়া তোমার নিজেরও এতটা অসচেতন হওয়া উচিত না। বাচ্চা নও তুমি। আঙ্কেল আন্টি আসুক, আমি কাল 1 ঘন্টা বেশি পড়িয়ে যাব। এরা মন দিয়ে কথাগুলো শুনে আমার দিকে বেশ কিছুক্ষণ বিনা বাক্যে চেয়ে থেকে এক পর্যায়ে ফিক করে এসে দিল। হাসছো কেন? এরা হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো করে বলল, আপনি এত ভীতু কেন স্যার? এইটুকু ব্যাপারে কারো ঘাম ছুটোছুটির মতো অবস্থা হয়? কপালে হাত রেখে বুঝলাম আমি আসলে গেমে একাকার হয়ে বসে আছি। গাড়ি ফু দিতে দিতে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। গরম পড়েছে খুব। এরা ঠোঁট টিপে হেসে হেসে বলল, আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া একেবারেই ঠান্ডা। গরমটা বোধহয় একা আপনার জন্যই পড়লো না স্যার? আমি তার কথার কোনো জবাব না দিয়ে বললাম, 1 গ্লাস পানি দেবে? এরা পানির বদলে সময় নিয়ে 1 গ্লাস শরবত বানিয়ে দিল। ডকডক করে এক নিঃশ্বাসে শরবতটুকু শেষ করলাম। পুরোটা সময় এরা আগের মতো হাসছিল। মেয়েটা এত বাদর। আপনার খালি বাসায় আমাকে পড়াতে আপত্তি থাকলে আমি দাদিকে এক্ষুনি ফোন করেছি আসার জন্য, আমার ছোট চাচুর বাসায় পড়াতেই। এরা তার দাদির কথা বলে আমাকে বাসায় বসিয়ে রাখলেও 8 ঘন্টা পরে তার দাদির সন্ধান পেলাম না। এর মধ্যে এরা একটা আকাশি রঙের 3 পিস পরে কোত্থেকে যেন এসে তাড়া দিয়ে বলল, চলুন। আমি বেকুবের মতো তার দিকে তাকিয়ে রইলাম। চলুন মানে? কোথায় যাব? মার্কেটে। ঘড়িতে সময় দেখতে দেখতে জিজ্ঞাসা করলাম, মার্কেটে কেন যাব? দাদি কোথায়? দাদি আসবে না, আমরা যাব। কিছুক্ষণ আগেই না পড়া নিয়ে তো চিন্তা দেখালে। শোনে এরা, তুমি না পড়তে চাইলে আমি চলে যাচ্ছি। একটু ক্লিয়ার করে বলো, পড়তে চাও কি না? ওহ, এত প্রশ্ন কেন করেন স্যার? টিচাররা এত প্রশ্ন করে? আপনি একটা ঘোড়ার ডিমের শিক্ষক, উঠুন তো। আমার মগজ ধোলাই করে মেয়েটা টেনে এসে শেষমেশ আমাকে মিরপুরের একটা জেন্টস শপে নিয়ে গেল। তার আকাশি রঙের একটা পাঞ্জাবি পছন্দ করে জোর করে সেটা হাতে ধরিয়ে দিল। প্রথমে ভেবেছিলাম বাবার জন্য উপহার নিচ্ছে, তাই কোনো ভাবাবেগ দেখালাম না। এরা বিল মিটে প্যাকেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে, এটা পরে আসুন। বলার পর আমি আহাম্মকের মতো চেয়ে রইলাম তার দিকে। প্রায় 8 ঘন্টায় পাঞ্জাবি নিয়ে তার সঙ্গে আমার ঝগড়া হলো। তার এরকম কার্যকলাপে আমি যে ভালোই ক্ষিপ্ত হয়েছি সেটাও এরা বুঝতে পেরেছে।
আমার পাবনা ফেরত ছাত্রীর সঙ্গে না পেরে উঠে শেষমেশ আমাকে পাঞ্জাবিটা বাধ্য হয়ে পড়তেই হলো। সব থেকে বেরিয়ে গুলশানের নামি দামি একটা রেস্টুরেন্টে ঢুকলাম, যেখানে আগে থেকেই এর বাবা মা সহ আরও অনেক আত্মীয় স্বজনরাই ছিল। আঙ্কেল আন্টি আমাকে দেখা মাত্র এমনভাবে এসে ওয়েলকাম করলেন যেন আমি আসবো সেটা তারা আগে থেকেই জানতেন, কিংবা আমার জন্য অপেক্ষা করে বসেছিলেন। প্রায় অনেকক্ষণ লেগেছে আমার বুঝতে এটা তার বাবা মায়ের অ্যানিভার্সারির প্রোগ্রাম, এবং এরা আমাকে তার বাবা মায়ের এই প্রোগ্রামে আনার জন্যই বাসায় এতক্ষণ অপেক্ষা করছিল আমার জন্য। আমি অনেকটা সংকোচ আর বিরক্ত নিয়ে ইরাকে বললাম, কাজটা মোটেও ঠিক করনি এরা, তুমি আগে জানালে আমি অন্তত একটা গিফট কেনার সুযোগ পেতাম। রিসেপশনে তখনও গান বাজছিল, কে প্রথম কাছে এসেছে, কে প্রথম চেয়ে দেখেছি, এই গানটা বাজছিল। গানের জন্য ইরার কথা আমি ঠিকমতো শুনতে পাচ্ছিলাম না। সে আর একটু পাশ ঘেঁষে দাঁড়িয়ে মাথা নোয়াতে ইশারা করলো আমাকে। আমি মাথা নিচু করতে চুপি চুপি ধরনের ভঙ্গিতে বাচ্চাদের বোঝানোর মতো করে আমাকে বোঝাচ্ছে। স্যার, বাবা আপনাকে আমার সাথে সাথেই থাকতে বলেছে। আমি না থাকলেও আপনি কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকবেন, বুঝলেন? এরা আমাকে দাঁড় করিয়ে রেখেছে রেস্টুরেন্টের একেবারে এক কোণে। ক্ষণে ক্ষণে এদিক ওদিক চেয়ে কিছু একটা পাহারাও দিচ্ছে। মনে হচ্ছে সে দেখে না রাখলে কেউ হয়তো আমাকে চুরি করে নিয়ে যাবে। মেয়েটা মাঝে মধ্যে যে কী করে কী বলে আমি কিছুই বুঝি না। আমি তার মতো করেই জিজ্ঞাসা করলাম, এখানে কেন দাঁড়িয়ে থাকতে হবে? আরও তো জায়গা খালি, পুরো রেস্টুরেন্ট তো তোমরাই বুক করেছো, আমরা বরং ওই দিকটায় গিয়ে বসি। আমাদের কথা বলার মাঝখানে ইরাকে কেউ ডেকে উঠল। একটা যুবতী ধরনের মেয়ে, বয়স ইরার বয়সের কাছাকাছি হবে। সে এসে ক্ষণে ক্ষণে আর চোখে আমার দিকে তাকাচ্ছে। মেয়েটাকে দেখা মাত্র ইরার মুখটা একেবারে অমাবস্যার মতো অন্ধকার হয়ে গেছে। উনি তো নতুন শিক্ষক। আসসালামু আলাইকুম প্রিয়ম ভাইয়া, আমি ইরার ফুফাতো কাজিন, ভালো আছেন? আমি কিছুটা অপ্রস্তুত বোধ করলাম। এরা মহা বিরক্ত হয়ে বলল, তুই এখানে কি করছিস তুলি? সজীব ভাই তোকে পুরো রেস্টুরেন্টে তন্ন তন্ন করে খুঁজলো। ভাইয়া রেগে যাবে, যা এখান থেকে। মেয়েটা খানিক অবাক হয়ে বলল, আমাকে আমাকে কেন খুঁজতে যাবে? আমি তো ভাইয়ের সাথেই ছিলাম এতক্ষণ। এরা এক পলক আমার দিকে চেয়ে ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল, তাহলে কি আমি মিথ্যা বলছি? একটু আগেও এসে জিজ্ঞেস করে গিয়েছে, বিশ্বাস না হলে নিজেই গিয়ে জেনে আয়। মেয়েটা কিছুতেই যেতে চাইছিল না। এরা তিক্ত তর্কের জোরে যাওয়ার জন্য বাধ্য হয় শেষমেশ। তবে যাওয়ার আগে সে আমাকে বলে গেল, শুনলাম আপনি ইংরেজি বিষয়ে গ্রাজুয়েট করেছেন। আমার ছোট ভাইটা না ইংরেজিতে খুব কাঁচা, জিএসসিতে কোনো মেরিটে পাস করেছে। ওর জন্যই আমরা একটা ইংরেজি শিক্ষক খুঁজছি। আপনার নাম্বারটা দিন তো, আব্বুকে দিব। রিফাতকে আগামী মাস থেকে আপনার কাছেই পড়াবো। বাসায় এসে পড়াতে আপনার কোনো অসুবিধা হবে ভাইয়া? আমি কিছু বলার আগেই এরা ফট করে জবাব দিল, স্যার অনেক ব্যস্ত থাকে, উনি আর কাউকে পড়াতে পারবে না। তোর ভাইয়ের জন্য অন্য টিচার খুঁজে নে। মেয়েটা এবার আমার দিকে এক পলক চেয়ে বলল, উনি তো কোনো চাকরি বাকরি করে না শুনলাম, ব্যস্ত কেন থাকবে? প্রতিদিন এসে পড়াতে হবে না, সপ্তাহে 3 দিন সময় দিতে পারলেই হলো। ওনাকেই কেন লাগবে? ঢাকা শহরে কি গৃহশিক্ষকের অকাল পড়েছে? এরা ওর সাথে এভাবে কেন কথা বলছে আমি বুঝতে পারছি না। তবে মেয়েটার ধৈর্য আছে। এরা তো অপদস্থ আচরণের পরও সে নাচরবন্ধ হয়ে বলল, তুই এমন কেন করছিস? রিফাতের ব্যাপারটা তো তুই অলরেডি জানিসই না। ঢাকা শহরে আজকাল ভালো কোনো বিশ্বস্ত গৃহশিক্ষক কোথায় পাবো? এরার চোখে অগ্নি ঝরছে। সে কিছু বলার আগেই এবার আমি মুখ খুললাম, সরি টু ইন্টারেস্ট ইউ। আসলে এরাকে ছাড়াও আমি আরও 3টা বাসায় টিউশনি করাই। চাকরি না করলেও চাকরির জন্য সপ্তাহের বেশিরভাগ সময়ই আমাকে দৌড়ের উপর থাকতে হয়। সরি, আমি সম্ভবত টাইম ম্যানেজ করতে পারবো না। কথাটা শোনা মাত্রই তুলি নামক মেয়েটার উজ্জ্বল মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। দৃঢ় হলো কেবল আমার ছাত্রীর মুখের পৈশাচিক হাসি। মেয়েটা যেতেই এরা হাতে চাঁদ পাওয়ার মতো করে উত্তেজিত হয়ে বলল, একদম উচিত হয়েছে। শুধু আত্মীয় বলে আজ ছাড়া পেল, নয়তো আসতো বিল্ডিং ভাঙতা মাছ ওর মাথায়। তুমি তো রাগ দেখাচ্ছ কেন? সামান্য ভাইকেই তো পড়াতে চেয়েছে, এতে এত হাইপার হওয়ার মতো তো কিছু ঘটেনি। অনেক কিছুই ঘটেছে, আপনি কিছুই জানেন না স্যার। আসার পর থেকেই ও স্যাসলার মতো আপনার দিকে তাকাচ্ছিল। তাকাতেই পারে, আল্লাহ চোখ দিয়েছে তাকানোর জন্যই। তাকাতেই পারে? আপনারও তাকানো ভালো লাগছিল? সেটা কখন বললাম? ও যে আমার দিকে তাকিয়েছে সেটাই তো মাত্র জেনেছি। শুনুন, ও এমনি অমনি তাকায়নি, অসভ্যটার উদ্দেশ্য ভিন্ন। জানেন, ও আপনার নাম্বার চেয়েছে আমার কাছ থেকে। এটাও বলেছে আমি যেন তার সাথে আপনাকে প্রেম করিয়ে দিই। কত বড় স্পর্ধা! আপনার দিকে কুনজর দিয়েছে। ওর বলার ধরন শুনে ফিক করে এসে ফেললাম। এরা প্রচণ্ড মেজাজ দেখিয়ে বলল, হাসছেন কেন? আমি কি চার্লি চ্যাপলিন কমেডি করছি? আমি কোনো রকমে হাসি চাপালাম। প্রেম করতে চাওয়াটা তো খারাপ না, মানুষই তো প্রেম করে। গরু ছাগলে তো আর প্রেম বোঝার কথা না। তোমার আসলে উচিত ছিল
আমাদের প্রেমটা করিয়ে দেওয়া। চাকরি না হলে প্রেমটা অন্তত হয়ে যেত। আমার হাসি থামাথামির কোনো নামই নেই তখনও। এরা বেশ কিছুক্ষণ চোখে কয়েকশো বছরের অভিযোগ, ক্ষোভ, অভিমান মিশিয়ে চেয়ে থেকে হুট করে রাগ দেখে চলে গেল। তারপর তারা দেখায়নি। প্রায় 1 ঘন্টা পর আঙ্কেল আন্টির অ্যানিভার্সারির কেক কাটার মুহূর্তে তাকে দেখা গেল। হাজারখানেক ফোন কলের পর কোত্থেকে যেন এলো মেয়েটা। মুখটা কেমন যেন ক্লান্ত দেখাচ্ছে, চোখ দুটো ফোলা ফোলা। টানা কয়েক ঘন্টা ফুপিয়ে কাদার পর যেমন হয় আর কি। কেক কাটার পর ছবি তোলার জন্য ইরাকে আঙ্কেল আন্টি তাদের মাঝখানে দাঁড় করালো। ছবি তোলার সময় ইরার বাবা মার দৃষ্টি ক্যামেরার দিকে থাকলেও এরা তখনও চেয়েছে আমার দিকেই। ওর ওই ছলছল চোখে আমি শত সহস্র বছরের অভিমান দেখতে পেলাম এক পৃথিবীর সমান অভিযোগ। আমার প্রতি তার কিসের এত অভিযোগ, কোন অপরাধের অভিমান, সেটা আমি জানি না। ভাইব্রেট হয়ে পকেটের ফোন বেজে উঠল ঠিক তখনই। এরার দিকে দৃষ্টি নিবন্ধন রেখে ফোনটা রিসিভ করলাম। অপর পাশ থেকে একটা মেলি কণ্ঠে বলে উঠল, ভাইয়া, চিত্রা আপুকে আজ দেখতে এসেছে। সম্ভবত আপুকে ওদের খুব পছন্দ হয়েছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে ওরা আপুকে আংটি পরিয়ে যাবে। আপু খবরটা আপনাকে জানিয়ে দিতে বলল। সম্পূর্ণ চেতনাহীন আমি তখনও চেয়েছি এরা নামের ওই রহস্যময় মেয়েটির পানে। উগ্র মেজাজে যেদি মেয়েটার ফর্সা গাল বেয়ে জর্জর করে পানি পড়া শুরু হয়েছে ততক্ষণে হুট করে ঘটল সব। সকলে উদ্গ্রীব হয়ে ওকে ঘিরে ধরেছে। কেউ কেউ অস্থির হয়ে মাথায় হাত বোলাচ্ছে। ফোন না কেটে আমি কেবল স্থির চেয়ে রইলাম তার দিকে। তার গোল গোল চোখ দুটোই কি যেন নেই, আবার কত কি আছে। প্রেমিকার হারিয়ে যাওয়া আভাস পাওয়ার পরেও সেই ভয়ানক দুঃখ এড়িয়ে আমার কেবল এই মুহূর্তে জানতে ইচ্ছে করলো এরা কেন এভাবে চেয়ে আছে আমার দিকে। এ কি তার নিছক ছেলে মানুষই, নাকি আমার ধ্বংস ডেকে আনার নিঃশব্দ ভায়োলেন্ট? সকালের নরম রোদ জানালা ডিঙ্গে শরীর শুতেই আধো আধো চোখ মিলে তাকালাম। রোদের উত্তাপ বলে দিচ্ছে বেলা অনেক হয়েছে। সারাটা রাত জ্বরের তাড়নায় ছটফট করেছি। মাঝে মধ্যে এই একঘেয়ে জীবনে আমি বড্ড ক্লান্ত হয়ে পড়ি। গভীর অসুখে যখন কপালে হাত ছোঁয়ানোর মতো একটা কাছের মানুষ থাকে না, তখন বড়ই হাহাকার লাগে। আপন মানুষের অভাবে আমার শূন্যতা পাহাড়ের মতো বিস্তর হয়। সেই শূন্যতা গোছানো যায় না কিচ্ছুটি দিয়ে। মাঝে মধ্যে আমার জিরোপার স্বাদ হয়। ছোট্ট প্রেমের মতো মায়ের আঁচলে বসে থাকতে ইচ্ছে হয়। কাউকে ভীষণ আক্ষেপ করে বলতে ইচ্ছে হয়, আমাকে একটু সামলে নাও। আমাকে সামলানোর মতো কেউই নেই। মমতার উচ্চ চাদরে একটু মুড়িয়ে নাও আমায়। আম্মাকে মাঝে মাঝে মন করে বলতে ইচ্ছে হয়, আমার কিচ্ছু ভাল লাগে না আম্মা, আপনি আমাকে একটু আদর করে দিন, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন। অনিশ্চিত ভবিষ্যতের ভার বইতে বইতে আমি ভীষণ ক্লান্ত। আম্মা বেশিরভাগ সময় অসুস্থ থাকেন। তাকে বাড়তে করে আমার অসুখের কথা বলে দুশ্চিন্তা দিতে চাই না। আব্বা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরই আম্মা আমাদের 2 ভাই বোনকে নিয়ে 4-5 বছর অনেক কষ্ট করেছেন। কাপড় আর কাঁথা সেলাই করে আমাদের খরচ চালিয়েছেন। আব্বা মারা যাওয়ার পর আমাদের ঠাঁই হয়েছিল নানার বাড়িতে। সমাজের কটু কথা, মামিদের তিরস্কার আম্মাকে গরম ভাতের মতো গিলে নিতে দেখেছি আমি। সেই সময় নানা আমাদের মাথার ওপর ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। বছর 5 না পার হতেই নানাও পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন। আম্মা হুট করে অসুস্থ হয়ে পড়লেন। এই বিস্তর পৃথিবী আমাদের 2 ভাই বোনকে তরুণ ব্যস্ততা শেখালো। মামাদের সহায়তায় ক্লাস 10 পর্যন্ত গ্রামে পড়াশোনা করে কলেজে উঠে ঢাকায় চলে আসি। আমার দেখাশোনার ভার পড়ে যায় ছোট্ট প্রিয়তার ওপর, আর আমার কাঁধের ওপর চাপল ওদের দায়িত্বভার। নিজের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাওয়া আমি সেই বয়সেই জীবিকার তাগিদে পথে পথে ছুটে বেড়াচ্ছি। প্রায় 2 বছর একজন পরিচিত বড় ভাইয়ের বাসায় তাদের গাড়ি পরিষ্কার করার কাজ করেছি। কিশোর বয়সের উপার্জনের টাকা দিয়ে ইন্টারমিডিয়েট শেষ করলাম। বন্ধু আর শুভাকাঙ্ক্ষীদের মুখে শুনলাম, ভালো চাকরি পেতে হলে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়। ভালো চাকরি বলতে বুঝলাম সরকারি চাকরি। আমার অনেক স্বপ্ন, আম্মা বিলাসিতা করবে, প্রিয়তাকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দেব, থাকার মতো একটা স্বাদ করব। সেসব করতে হলে অনেক টাকার প্রয়োজন। টাকার জন্য প্রয়োজন ভালো জব। বন্ধুদের সহায়তায় দিনরাত এক করে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করলাম। গ্র্যাজুয়েশনের গণ্ডি পেরিয়ে উপলব্ধি করলাম ভালো বিশ্ববিদ্যালয় আমাকে কেবল ভালো রেজাল্ট এনে দিয়েছে, এনে দেয়নি শুধু ভালো স্যালারির চাকরি। চাকরি বাবাজি দুয়ারে ঘুরতে ঘুরতে আজ আমি এই শহরের শীর্ষ শিক্ষিত বেকার। বাড়িতে টাকা পাঠিয়েছি। খরচের জন্য এই মাসে বোধহয় একটু বেশি হিমশিম খেতে হবে। গতকাল ওষুধ কেনায় বেশ কিছু টাকা অতিরিক্ত খরচ হয়ে গেছে। তার উপর কয়েকদিন পরে প্রিয়তার ইন্টারমিডিয়েট পরীক্ষা। এই সময় মেয়েটাকে কিছু বাড়তি টাকাও দেওয়া দরকার। ও মুখ পুড়ে কখনো আমার কাছে টাকা চায় না। ভাইয়ের দৈন্যতা সে বোঝে। প্রতিবার বাড়ি থেকে ফেরার সময়ই আমি জোর করে ওর হাতে কিছু টাকা দিয়ে আসি। চাল ডাল দিয়ে কোনো মতে খিচুড়ি আর ডিম ভাজা করে নিয়েছি।
রাত পর্যন্ত খাওয়ার জন্য। নাস্তা করে বেরিয়ে বনশ্রীর উদ্দেশ্যে রওনা হলাম চিত্রার সঙ্গে শেষবারের মতো দেখা করার জন্য। আগামী সপ্তাহে চিত্রার বিয়ে। খুব সম্ভবত বিয়েতে চিত্রার মত আছে, তাই অন্যান্য প্রেমিকদের মতো আমি আর সেখানে ঝগড়া করলাম না। একটা ছোট্ট ক্যাফেটেরিয়ায় চিত্র অপেক্ষা করছে আমার জন্য। সেখানে গিয়ে ওকে পেলাম না। প্রায় 10 মিনিট পরে এলো। পরনে হালকা গোলাপি রঙের একটা শাড়ি। চিত্রার মুখের দিকে এই প্রথম একটু খেয়াল করে তাকাতে ইচ্ছে হলো আমার। মেয়েটা অসম্ভব রূপবতী, সাজসজ্জা আর দামি কাপড়ে তাকে ভীষণ মানায়। আমি কোনো মতে ধূসর শার্ট প্যান্ট পরে চলে এলেও চিত্রা একেবারে ফিটফাট হয়ে এসেছে। এই শহরে আয়োজন করে বিচ্ছেদ করার মৌসুম যে এত শীঘ্র এসে পড়েছে আমার জানা ছিল না। চিত্রা খুব স্বাভাবিকভাবে এসে বসলো। 2 কাপ কফি অর্ডার দিয়ে হাসি মুখে জিজ্ঞাসা করলো, তারপর দিনকাল কেমন যাচ্ছে মাস্টার মশাইয়ের? তোমার মিরপুরের ছাত্রী কি বেশি জ্বালাতন করছে আজকাল? চিত্রার কথার ইঙ্গিত বুঝেও আমি প্রত্যুত্তর না করে নিঃশব্দে হাসলাম। সেও হাসলো। আমি ওর ভুলটুকার ভাঙালাম না। যাদের মনে জানার কৌতূহল থাকে না তাদের ভুল না ভাঙানোই শ্রেয়। এই প্রথম প্রায় 1 ঘন্টার অধিক সময় আমরা একসাথে বসে কাটালাম। চিত্র অনেক কথা বলল আজ, আমি কেবল শুনলাম। কেন জানি মনে হচ্ছিল আমাদের এই সূক্ষ্ম বিদায়টাকে আমরা দুজনেই নির্বিঘ্নে মেনে নিচ্ছি। না আফসোস, না অসন্তুষ্টি, না বিচ্ছেদের দুঃখ, আমাদের মধ্যে তেমন কিছুই নেই। যাওয়ার পূর্বে চিত্রা আমাকে একটা ঘড়ি উপহার দিয়ে গেল। বিপরীতে বরাবরের মতোই আমি তাকে কিছুই দিতে পারলাম না। রেস্টুরেন্টের বিলটাও সেই দিয়ে গেল। ঘড়িটা আমি তাৎক্ষণিক খুলেও দেখিনি। আমার দৃষ্টি পড়েছিল ওর যাওয়ার পানে। কিছু দূর যেতেই চিত্রা কোনো এক আগন্তুকের হাত ধরে রিকশায় উঠে পড়ল। আগন্তুক সম্ভবত তার বাগদত্তা। চিত্রা তার ঘরেনি হবে দিন কয়েক পরেই। রিকশা উঠে লোকটা কিছু একটা বলার পর চিত্রা খিলখিল করে আসছে। ওকে ভীষণ খুশি দেখাচ্ছে তার সঙ্গে। এমন প্রাণ খুলে চিত্রা কখনো আমার সঙ্গে আসেনি। আমি কোনোদিনও তাকে এভাবে হাসতে দেখিনি। আমার হুট করে মনে হচ্ছিল আমি সম্ভবত চিত্রাকে ঠিকঠাকভাবে ভালোই বাসতে পারিনি। চিত্রা আমায় ভালোবেসেছিল কিনা সেই প্রশ্ন তুলতে আর ইচ্ছেই করছে না। বিদের মুহূর্তে সবসময় আমাদের কেন অপরপক্ষের উপরই দোষ চাপিয়ে দিয়ে দায়সারা হয়ে বাঁচতে হবে? আমরা কেন শুধু অন্যের ভুলগুলো নিয়ে জীবন কাটাবো? হয়তো আমাদেরই থাকে না অপরপক্ষকে ধরে রাখার ক্ষমতা। ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে ফুটপাথ হয়ে অবচেতন মনে হাঁটছি। আমার পাশ ঘেঁষে হেঁটে যাচ্ছে নগরের পুতুল মানুষগুলো। আচ্ছা, এদের সবার জীবনে কি আমার মতো এমন গন্তব্যহীন? ওরাও কি আমার মতো ঘর ছাড়া, সুখ ছাড়া, স্বর্ণ ছাড়া? আকাশের দিকে চেয়ে আজ হঠাৎ করেই বুকের ভেতরটা খুব চিনচিন ধরনের ব্যথা অনুভব করছি। আমার পুরুষ হৃদয় কিছুটা দুর্বল হয়ে এসেছে। পাথরের প্রাচীর গলে ভীষণ একা একা শুরু করেছে। ভূমিধসের কবলে পড়া পাহাড়ের ন্যায় দুমড়ে মুচড়ে না গেলেও ব্যথাটা ভারী অসহ্য। উত্তরার দুটো টিউশনি শেষ হতে হতে বিকেল হয়ে এলো। দুপুরে খাওয়ার কথা বেমালুম ভুলেই বসলাম। ইরাদের গলির মোড়ে ঢুকতেই চোখে পড়ল ওকে। এলাকার বালক দলের সঙ্গে ক্রিকেট খেলায় ব্যস্ত হয়েছে। দূরে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে তার খেলা দেখলাম। এরা ভালোই ব্যাটিং করে, সাথে ঝগড়াতেও তার সখ্খা। খেলার এক পর্যায়ে কি এক ব্যাপার নিয়ে বাক বিতর্কতায় জড়িয়েছে এইটুকুনি ছেলেপেলেদের সাথে। সিরিয়াস ধরনের ঝগড়া যাকে বলে। পরনে ট্রাউজার, টি শার্ট আর মাথায় কালো ক্যাপে একেবারে টমবয় দেখাচ্ছে আমার ছাত্রীকে। আনমনে হেসে ফেললাম কিছুটা। কথা কাটাকাটির এক পর্যায়ে এরা কোমরে হাত রেখে বলল, আমার কথা শুনবি না তো কালকে থেকে এই পাড়ায় তোদের আশা বন্ধ, অন্য পাড়ায় খেলবি। একটা পুচকে জবাব দিল, তুমি সবসময় এমন করো ইরা আপু। আউট হয়ে গেলেও তুমি জোর করে ব্যাটিং করো। এভাবে করে কেউ খেলে? তোমার জন্য প্রতিদিন খেলা বন্ডুল হয়। এরা কোমরে হাত রেখে শাসানো গলায় বলল, তুই বলতে চাইছিস আমি খেলার নিয়ম জানি না? এখন তুই শিখাবি ক্রিকেট আমাকে? ব্যাট আর বল দুটোই যে আমার, এটা ভুলে যাচ্ছিস তোরা? একজন বেশ বিদ্রোহী হয়ে উঠল। সে সম্ভবত বিরোধী পক্ষের। ইরা আপুর ব্যাট বল নিয়ে খুব ভাব। আগামী সপ্তাহে বাবাকে বলবো আমাকেও এমন দেখে একটা ব্যাট কিনে দিতে। আই বিল্টু, এইবারায় আমরা আর খেলবো না। ততক্ষণে কোত্থেকে যেন আন্টি ছুটে এলো। হাত থেকে ব্যাগটা ফেলে দুটো চাপড় মারল ইরার পিঠে। বারান্দা থেকে ইরার বাবা হাসছে। কতবার বারণ করেছি রাস্তায় ছেলেদের মতো ক্রিকেট খেলবে না। ক্রিকেট মেয়েদের খেলতে দেখেছিস? বদের হাড্ডি, আয় আজকে বাসায়। তোর বাপের একদিন কি তোর একদিন। বাপটাই লাই দিয়ে মেয়েটাকে বাদর বানাচ্ছে। আজ বাদে কাল বিয়ে দেব, রান্না বান্নার বদলে সে ব্যাট বল নিয়ে দাপাচ্ছে। অসভ্য মেয়ে। বারান্দা থেকে ইরার বাবা প্রতিবাদ করে উঠল, আমার মেয়েকে বিয়ে দেওয়ার কথা মুখেও আনবে না মিনা।
আমার একমাত্র মেয়ে। ওকে বিয়ে দিয়ে আমি খালি বাড়িতে মরে ভূত হয়ে পড়ে থাকবো নাকি? আমার মেয়ে সারা জীবন আমার কাছে থাকবে। নো বিয়ে ফর মাই ডটার। না, বিয়ে দিবে না, মেয়েকে দেবী বানিয়ে পুজো করবে। আন্টি বেজায় খেপেছেন বাপ মেয়ের ওপর। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখা মাত্রই আন্টি হেসে ফেললেন। ইরাকে ধমক দিয়ে ইশারা করলেন আমাকে সালাম দেওয়ার জন্য। ইরা মাথায় ক্যাপ খুলে সালাম দিল। আমি কিছুটা সংকোচ নিয়ে প্রতি উত্তর করে বাসার দিকে ঢুকলাম। এরা কাঁধের উপর ক্রিকেট ব্যাট ঝুলিয়ে স্কুল পড়ুয়া বালকের ন্যায় হেলে দিলে নিজের রুমে যাওয়ার আগেই এক ঝলক ড্রয়িং রুমের দিকে উকি দিল। আমাকে সেখানে বসে থাকতে দেখে বরাবরের মতোই আদরের বালায় ভুলে বলে বসলো, কি ব্যাপার স্যার, আজ এত সকাল সকাল যে? আমি কিছুটা বিরক্তি নিয়ে তাকালাম তার দিকে। এই মেয়েকে ভদ্রতা সভ্যতা শেখাতে যাওয়া আসতের বিপরীতে বইটা ঠেলে যে একই ব্যাপার তা বুঝতে আর বাকি রইল না। অনেকটা হতাশ হয়ে বললাম, তোমার ঘুম ভাঙাতে এলাম। গাদা গাদা হোমওয়ার্ক না পেলে তো আর আমার ছাত্রীর ঘুমই ভাঙে না। ফ্রেশ হয়ে 10 মিনিটের মধ্যে ড্রয়িং রুমে আসবে। 1 মিনিটে যদি দেরি হয় শাস্তি স্বরূপ 1 ঘন্টা বেশি পড়াবো। এরা 10 মিনিট লাগলো না, 6 মিনিটের মধ্যেই সে রেডি হয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত। অন্যান্য মেয়েদের মতো সাজসজ্জা নিয়ে বাড়তি রং টং সে কখনোই করে না। ট্রাউজার টি শার্ট সারিয়ে কোনো মতে কুর্তি পাজামা পরে চলে এসেছে। চুলগুলো হয়ে আছে পাখির বাসা। হালকা দমক দিয়ে আন্টি হয়তো জোর করে ছুটিটা করে দিয়েছে। তাতেও মোমের পুতুলের মতো আদরে দেখাচ্ছে তাকে। আর চোখে এক পলক চেয়ে চোখ ফিরিয়ে নিলাম। আমার প্রায়শই কেন যেন মানতে ইচ্ছে হয় না এরা পৃথিবীর সবচেয়ে বেদবতম একটা ছাত্রী। মানতে ইচ্ছে হয় না সে দৃষ্টি জগতের চির অবাধ্য এক সৃষ্টি। কেন মানতে ইচ্ছে হয় না কে জানে। পৃথিবীর ভাবত পবিত্রতার বিরোধিতা করে প্রায়শই বিদ্রোহী গলায় বলতে ইচ্ছে হয়, এই অগোছালো উগ্র স্বভাবের এরার মুখে নিষ্পাপ ভাবের সম্মুখে ধরণীতলে সমস্ত শুদ্ধতারা তুচ্ছ। নিহাতি সে এক স্বচ্ছ কাছের প্রতিচ্ছবি। ইদানিং এরা লক্ষ্মী মেয়ের মতো নিয়ম করে হোমওয়ার্ক শেষ করে দিচ্ছে। বলা কওয়ার আগেই প্রতিদিনকার পরে প্রতিদিন শেষ করছে। খাতাটা ঠিকঠাকভাবে চেক করে কিছু পড়া নিয়ে বসে রইলাম। পড়ার ফাঁকে ফাঁকে এরা আর চোখে বারবার আমার দিকে তাকাচ্ছিল, যদিও শুরু থেকে সে সেভাবেই তাকাচ্ছে। আমি চাইতেই চোখে চোখ পড়লে এরা শোধায় নিজেকে। আপনার কি শরীর খারাপ স্যার? ওকে জবাবটুকু দিতেও আমার কষ্ট হচ্ছিল। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বললাম, তেমন কিছু না, মাথা ধরেছে একটু, তুমি পড়ো। এরা পড়ার মতো করে বিড়বিড় করলেও পুরোটার সময় তার মনোযোগ ছিল আমার দিকে। কপালে হাত ঠেকে চোখ দুটো বন্ধ করে রইলাম। ভেতরে ভেতরে আমার ঠিক কেমন লাগছে বুঝতে পারছিলাম না। ওর তাকানোর ভাষা বলে দিচ্ছে মেয়েটা আমার কী হয়েছে সেটা জানার কৌতূহল দমিয়ে রাখতে পারছে না। এরা বই থেকে মুখ তুলে এক পর্যায়ে বলেই ফেললো, স্যার আপনি কি অসুস্থ? আমি কপাল থেকে হাত ছড়িয়ে তার দিকে তাকালাম। এরা আমার চোখে বারবার চোখ রেখে বিনা অনুমতিতে তার নরম হাতটা রাখলো আমার উত্তাপ কপালে। এরা হাত ছোঁয়াতে নরম উষ্ণতায় আমার চোখ দুটো আপনা আপনি বুঝে এলো। শরীরের সমস্ত ধৈর্য ভেঙে নেমে এলো পিরামিড সম ক্লান্তি। সে কিছু বলার পূর্বেই আমি নিরীহ গলায় আবদার করে বসলাম, আমার খুব ঠান্ডা লাগছে, এরা একটা চাদর এনে দেবে? এরা কিছুক্ষণ উদ্বিগ্ন হয়ে কপাল ছুঁয়ে শরীরের তাপমাত্রা বোঝার চেষ্টা করলো। কিছুক্ষণ পর উঠে পাগল হয়ে দৌড়ে মাকে ডেকে আনলো। ততক্ষণে সারা শরীর কাঁপুনি দিয়ে দিয়েছে। চোখ দুটো রক্তিম হয়ে ঝাপসা লাগছে সব। আমি আধো আধো বুঝতে পারছি এরা আর আন্টি আমাকে হাত ধরে টেনে নিয়ে বিছানায় শোয়াচ্ছে। গায়ের উপর ভারী কয়েকটা আস্তরণ টের পেলাম। তারপর কি হয়েছে আর মনে পড়ছে না। চেতনা যখন ফিরল তখন শেষ রাত। ফোনের রিংটনের শব্দে জ্ঞান ফিরল। ইরা ফোন করেছে। ওর নামটা স্ক্রিনে দেখা মাত্রই সন্ধ্যার সব কিছু আমার মনে পড়ল। ফোনটা রিসিভ করতেই এরার ভাঙা গলা শুনতে পেলাম। হ্যালো স্যার, স্যার আপনার কেমন লাগছে এখন? আমি কি আসবো? আমি কোনোরকম উঠে হেলান দিয়ে বসে জানতে চাইলাম ঘুমোনি কেন। সে আমার কথা জবাব না দিয়ে আবারও বলে, আমি আসি স্যার, দাঁড়ান, আসছি আমি। বলে 2 মিনিটের মধ্যেই চলে এলো। লাইট জ্বালিয়ে ঘরে ঢুকেই তার হাতটা আবারও ছোঁয়াল আমার কপালে। এরার চেহারা মলিন দেখাচ্ছে, মনে হয় সারা রাত ঘুমায়নি। ঘরের ফ্যানের গতি কমিয়ে শিউরে বসে বলল, কেমন লাগছে এখন? তুমি ব্যস্ত হয়েও না, আমি ঠিক আছি। আমি যে ঠিক আছি এরা তা মানতে নারাজ। মুখে থার্মোমিটার রেখে জ্বর চেক করলো। প্রেশার মাপতে মাপতে বলল, আমি কত ভয় পেয়েছি জানেন? আর মনে হেসে ফেললাম। এরা যা ভয় পেয়েছে সেটা না বললেও ওই মেয়েটার চেহারা দেখে আমি বুঝতে পারছি তার চেহারায় আপন মানুষের মতো দুশ্চিন্তার ছাপ। সেদিনের অবুঝ মেয়েটাকে আজ বড্ড বুঝতার মনে হচ্ছে। ইদানিং আমার সামনে এলেই
মেয়েটার বয়সে রং পাল্টে যায়। অবুঝ ইরা থেকে সে হয়ে ওঠে প্রাপ্তবয়স্ক নারী। তার চোখে স্পষ্টতর হয় অধিকার অধিকার ধরনের মমতাময় প্রতিচ্ছবি। এরা ভোর পর্যন্ত আমার পাশে বসে রইল। কিছুক্ষণ পর একটা চটপট ধরনের নাস্তা বানিয়ে না খাওয়া হলো। ওষুধ খাইয়ে এটা ওটা বলে আমাকে আসানোর চেষ্টা করলো। আমি না হাসলেও তার দিকে নিঃশব্দে চেয়ে রইলাম। তার এরকম আশকারা পেয়ে আমার কেন জানি ভীষণ কাঁদতে ইচ্ছা করছে। অবশ্যই শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদতে ইচ্ছা করছে। মনে হচ্ছে কত বছর কি এভাবে আমার খেয়াল রাখেনি। মেয়েটার এরকম আগলে রাখা আমায় অসম্ভব দুঃখ দিচ্ছে। এরা কি আমার মনের সেসব যন্ত্রণা বুঝতে পারলো? নয়তো সে কেন তো ব্যাকুল হয়ে পড়লো আমার ভেতরের ক্ষত সারাতে? কেন যেন মনে হচ্ছে এরা আমাকে আমার চেয়েও বেশি জানে। মনে হচ্ছে সে জানে ঠিক কতটুকু ভেঙে পড়লে আমাকে সামলে নিতে হয়। সে জানে কতটুকু শূন্য হলে আমার মাথায় আলতো করে হাত ছোঁয়াতে হয়। এরা কেন জানে এসব? সে আমায় কেন উপলব্ধি করাচ্ছে? তার সঙ্গে দেখা হওয়াটা কাকতালীয় কোনো ব্যাপার নয়। মনে হচ্ছে মেয়েটা শুধুমাত্র আমার নিয়তিরই একটা অংশ নয়, সে সৃষ্টিকর্তার লেখা আমার জীবনের অপরিচ্ছেদ্য কোনো এক অংশ। সত্যিই কি তাই? বছরের মাঝামাঝি সময়ে ইরা আর আমার বোন দুজনের ইন্টারমিডিয়েট শেষ হয়। সে অনাকাঙ্ক্ষিত মুহূর্ত চলে এসেছে। ইরাকে পরীক্ষার এক সপ্তাহ আগে থেকেই আমি পড়ানো বন্ধ করে দিয়েছি। বন্ধ করা বলতে সাময়িক ছুটি। যদিও এই নিয়ে তার বিরোধিতা ছিল আকাশ ছোঁয়া। সে পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়তে চায়। আমি তার বিরোধিতা মানলাম না। পরীক্ষার আগে বাকি বিষয়গুলো রিভাইজ করার জন্যই ওর সময়ের প্রয়োজন বলেই এতটুক বিরতি। বাকি টিউশনিগুলো কয়েকদিনের জন্য ছুটি রেখে বাড়িতে চলে এসেছি। প্রায় 8 মাস পর বাড়িতে ফিরলাম। সংখ্যাটা নেহাতি কম নয়। বিকেল ঘনিয়ে পৃথিবীর বুকে সন্ধ্যা ছুঁই ছুঁই ভাব। মাগরিবের আজান পড়ার সঙ্গে সঙ্গেই ধরণীতে নেমে এসেছে ধূসর অন্ধকার। দুপুর থেকে বিকাল পর্যন্ত লম্বা ঘুম দিয়ে এসে সন্ধ্যায় গোমতী নদীর পাড়ে বসে রয়েছি। এখানে তীরের দিকটায় মস্ত কাঁচা পাকা বাঁশ একসাথে বেঁধে নদীর উপর ভাসিয়ে রাখা হয়। বাঁশগুলো বাতাসের কবলে পড়ে বইটাহীন নাওয়ের মতো দুলে দুলে উঠছে। ছোট থেকে দেখছি এই দৃশ্য। ছোটবেলায় এসব বাঁশ গুচ্ছের উপর এসে কতদিন পার করেছি তারও হিসেব নেই। বর্ষার কারণে নদীর পানি ফুলে ফুলে টইটুম্বুর। এই সময় পানির গভীরতার কারণে প্রচুর লঞ্চ যাতায়াত করতে পারে। ট্রলারের ব্যাগের ফলে দুই দিকের পানি সরে গিয়ে নদীতে ইতিমধ্যে ঢেউ বইতে শুরু করেছে। মৃদুমন্দ হাওয়া আসছে দক্ষিণ দিক থেকে। স্বল্প ধাক্কায় ঢেউ আর ঠান্ডা বাতাসে বেশ আরামদায়ক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। চাঁদের উজ্জ্বল আলো পানিতে পড়ে আশ্চর্য আরেক ঝলকানি সৃষ্টি করেছে। বহুদিন পর এই পরিচিত মুগ্ধতা ফিরে পেয়ে ভেতরে যেন পৃথিবীর কৃত্রিম বারটুকু কমে এসেছে। হৃদয়ে নেমে এসেছে স্নিগ্ধতা। এই রূপসী গোমতীর তীরেই আমাদের চরমামুদ্দি অঞ্চলের বেশিরভাগ মানুষেরই বসবাস। এই নদীর কোল ঘেঁষে আমার শৈশব কৈশোরে বেড়ে ওঠা। আজ অনেকগুলো দিন পর বৃদ্ধা গোমতীর পাড়ে বসে মনে হচ্ছে শৈশবে বোধহয় খুব একটা দূরেও ছিল না। নেহাতি আমরাই দূরে সরে এসেছি। এখান থেকে উঠে 9টা নাগাদ প্রাইমারি স্কুলের মাঠের দিকে গিয়ে কিছুক্ষণ নীরবে বসে রইলাম। স্কুল মাঠে এসে স্মৃতিসৌধের দিকে চেয়ে অনেকটা শূন্যতা অনুভব হওয়া শুরু হলো। পাড়া গায়ের মতো আটপৌর একটা স্কুল। কত গল্প এই ছোট্ট মাঠে। বিভোরে কল্পনায় ছিলাম ফেলা সে সমস্ত স্মৃতিগুলো। আমাদের 3 বন্ধুর কথা। আজ কোথায় সেই 3? কোথায় সে পাজি ছেলে পেলের দল? আমার সঙ্গে সঙ্গে দায়িত্বের ভারে তারাও কি হারিয়ে গেল শায়ানের এই গানের মতোই? আজ কে যে কোথায় আছে কোনো খবর নেই তো কারো। অথচ তোর ওই দুঃখগুলোতে অংশ ছিল আমারও। সারাদিন গ্রামে আনাচে কানাচে ঘুরে ঘুরে একটু রাত করে ঘরে ফিরলাম। আমি ফিরতে ফিরতে আম্মা প্রায় ঘুমিয়ে পড়েছেন। প্রিয়তা জেগে আছে। ওরা আবার রাত জেগে জেগে পড়ার খুব অভ্যাস। ঘরে আমার উপস্থিতি টের পেয়ে পড়ার টেবিল ছেড়ে উঠে এলো। মুখে রহস্যময় হাসি এনে বলল, ভাত দেবো তোকে ভাইয়া? আমি শার্টের হাতে গোছাতে গোছাতে বললাম, লাগবে না, আমি নিজে থেকে বেড়ে খেয়ে নেব, তুই পড়। প্রিয়তা কোনো কথা না শুনে নিঃশব্দে ভাত বাড়ল। আজ ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে। গরমটা পড়েছে বাজ খাই। আমি খেতে বসতে প্রিয়তা পাশে বসে বরাবরের মতোই পড়া বাদ দিয়ে আমাকে বাতাস করা শুরু করলো। এই কাজটাও ছোটোবেলা থেকেই করে। খাওয়ার মাঝামাঝিতে এক পর্যায়ে প্লেটে অতিরিক্ত ভাত বেরিয়ে দিতে দিতে বলল, কেউ একজন তোকে ফোন করেছিল, তুই কোথায় গিয়েছিস, খেয়েছিস কিনা জিজ্ঞেস করছিল। আমার শরীর স্বাস্থ্যের ব্যাপারেও খোঁজ করছিল। ইরা না ফিরা কি যেন একটা নাম। ইরা নামটা শোনা মাত্রই খাওয়াতে আমি চিন্তায় পড়ে গেলাম। পর মুহূর্তে না শোনার ভান করে বললাম, পানি দে। ও চুপচাপ পানি দিল। আমি স্পষ্ট খেয়াল করলাম আমার শান্ত ধরনের বোন এরা প্রসঙ্গ তুলে কেমন মিটে মিটে হাসছে।
এই বদমেয়ে আমার বোনটাকে ঠিক কী বলেছে কে জানে। খাওয়া দাওয়া শেষ করে গভীর রাতে ফোন হাতে নিলাম। নেট অন করতেই শখানেক মেসেজের নোটিফিকেশনে কান ঝালাপালা হয়ে যাওয়ার উপক্রম। এত সব মেসেজ পড়লাম না, ওপরের সমস্ত মেসেজ উপেক্ষা করে লিখলাম, ফোন করেছিলে। মেসেজটা সেকেন্ড 2 পরেই সিন হয়ে গেল। সে কি তবে আমার ইনবক্সেই বসে ধ্যান করছিল এতক্ষণ? তাই তো মনে হচ্ছে। এরা জবাব না দিয়ে কেমন যেন অদ্ভুত এক প্রশ্ন করে বসলো। এই, আপনার কি আক্কেল দাঁত ওঠেনি? আমি তাজ্জব বনে চলে গেলাম। তার এরকম প্রশ্নের ঠিক কী উত্তর দেওয়া যায় বুঝলাম না। এরা এই মাঝরাত্রে আমার আক্কেল দাঁত উঠেছে কিনা তা জানতে চাইছে। ভাবতে এবারে আশ্চর্য হলাম। সব বাদ দিয়ে আবারও দাঁত নিয়ে পড়েছে কেন? আমি স্বাভাবিকভাবেই উত্তরটা শুধু লিখলাম, উঠেছে। তাহলে এমন বেক্কেল লোকের মতো কাজগুলো কি করে করেন বলুন তো? সঙ্গে সঙ্গেই ফোন করে বসলাম। হ্যালো। এরা গাল ফুলে শ্বাস ফেলে বলল, আপনি একটা ছাতার মাথা। আচ্ছা, তো কি করলাম আজ আবার? পরশু থেকে আমার এক্সাম। আপনি একবারও খোঁজ নিয়েছেন আমার? খোঁজ নেওয়ার কি হলো? এক্সাম কি কোনো রোগ ব্যাধি যে খোঁজ করে কতটুকু শরীরের উন্নতি হলো জানতে হবে? এরা মুখে চসূচক শব্দ করে চট করে ফোন কেটে দিয়ে সেকেন্ড 2 মধ্যে আবারও ফোন করলো। ফোন কেন কাটলো জিজ্ঞাসা করলাম না। হঠাৎ রেগে গিয়ে ধূপধাপ রাগ পানি হয়ে যাওয়াটা তার পুরনো স্বভাব। সে গম্ভীর হয়ে আদেশ করা স্বরে বলল, প্রথম পরীক্ষায় আপনি আমার সাথে হল পর্যন্ত যাচ্ছেন, আব্বু আম্মুর করা আদেশ। আমি ঢাকায় ফিরছি না আগামী 3 দিনেও। তাছাড়া প্রিয়তার এক্সাম, ওর সাথে থাকাটা দরকারিরা। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আপনি আসবেন আসবেন আসবেন। ওর জেদের কাছে হার না মেনে উপায় নেই। এরার প্রথম পরীক্ষার দিন সকালে তার সাথে হলে যেতে না পারলেও পরীক্ষার শেষে তার আর আমার দেখা হলো। প্রিয়তাকে ওর হলে দিয়ে এসেই রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। না আসলেও হতো, তবু আমার মনটা ঠিক কিসের টানে অহেতু এতদূর চলে এলো কে জানে। একে একে সব পরীক্ষার্থীরা হল থেকে বের হয়ে আসছে। সকালের মুখে প্রায় গম্ভীর। এদের চেহারা দেখে বোঝা যাচ্ছে প্রশ্ন বাবাজি ভালো খেলা খেলেছে আজ। কিছুক্ষণ পর এরাও বের হলো তার কয়েকজন সহপাঠীর সঙ্গে। পরীক্ষার ফাইলটা বলের মতো এক হাত থেকে আরেক হাতে উড়িয়ে উড়িয়ে আমার দিকে হাঁটছে মেয়েটা। আমার দিকে তাকাতেই সে দূর থেকে আসতে ইশারা করলাম ওকে। এর আর বান্ধবীরা আমাকে দেখে কী সব যেন ফুসুর ফুসুর করছিল। এরা ধমক দিতে হাসি থামিয়ে কিছুটা স্বাভাবিক হলো মেয়েগুলো। রিক্সা উঠে তার কাছ থেকে আজকের পরীক্ষার প্রশ্ন চেয়ে নিলাম। প্রশ্নটা ভালোভাবে দেখে ভালোই হার্ড হয়েছে। সব দিতে পেরেছ? অত ভালো হয়নি, বাংলায় মনে হয় A+ আসবে না। এরা কথাগুলো মন খারাপ থেকেই বলেছিল, তবে মেয়েটার চেহারা দেখে তা মনে হচ্ছে না। এই 6 মাসে তাকে যতদূর চিনেছি তাতে অন্তত এতটুকু নিশ্চয়তা দিয়ে বলতে পারি এরা এমনই। মেয়েটার দুঃখতেও দুঃখ পেতে ভালোবাসে না। সে গভীর বেদনায় খুব বেশিক্ষণ মন খারাপ করে থাকতে পছন্দ করে না। তার জীবনে দুর্ভিক্ষ বয়ে গেলেও সে মাসি তাড়ানোর মতো হাত নাড়িয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে বলবে, গেট ওভার ইট। আপনার তো 3 দিন পরে আসার কথা ছিল। আমি দৃষ্টি আড়াল করে কিছুটা সংকোচ নিয়ে বললাম, একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল। আমার জরুরি কাজটা ঠিক কী এরা তা জানতে চাইল না। তার মতো হাজারখানেক প্রশ্ন করা মেয়ে ইদানিং চুপচাপ এত সূক্ষ্মভাবে আমাকে পর্যবেক্ষণ করা শুরু করেছে, ভাবতে অবাক লাগে। এরা পাল্টে যাচ্ছে, ধীরে ধীরে উপলব্ধি করছি ছোঁয়াচে রোগের মতোই আমার আগমন তার জীবন পাল্টে দিচ্ছে। আমি বেশ কিছুক্ষণ চুপ থেকে পথের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে দেখতে আনমনে বললাম, ভালো রেজাল্ট দিয়ে কোনো কাজ নেই বুঝলে। পড়াশোনা করবে ভালো মানুষ হওয়ার জন্য। একাডেমিক শিক্ষা হচ্ছে শুধুমাত্র একটা কাগজের সার্টিফিকেট। তোমার প্রকৃত শিক্ষা তোমার ব্যক্তিত্ব। তাই পরীক্ষা নিয়ে মন খারাপ করাটা এক প্রকার বোকামি। আমি তো জানতাম আমার ছাত্রী বোকা না, ঠিক জানি আমি। শেষে প্রশ্নটা ওর দিকে চেয়ে করেছি। এরা প্রতি উত্তরে কিছুই বলল না, চুপচাপ বসে রইল। বেশ কিছুক্ষণ পর আর চোখে এক পলক তাকাতে দেখতে পেলাম তার ঠোঁটে নিঃশব্দ হাসির রেখা। সুখ সুখ হাসি। বহু তপস্যার পর মানুষ কোনোদিন কোনো কিছু পেলে যেভাবে হাসে, অনেকটা সেরকম হাসি। রিক্সা থেকে নেমে এরাদের গলির মোড়ে হাঁটতে হাঁটতে প্রায় ওদের বাসার কাছে চলে এসেছি। পুরোটা সময় আমরা কেউ কোনো কথা বলিনি। গেটের ভিতর ঢোকার আগেই এরা কেবল একটা কথাই বলেছিল, ইন্টারমিডিয়েট শেষ হলে নাকি মেয়েদের বয়স বাড়ে। কথাটা কতটুকু সত্য? তাই নাকি কি জানি। এরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে আবারও নিচে চেয়ে মিটে মিটে হাসতে হাসতে বলল, আমার বয়স পরীক্ষার পর 18 হবে। সংবিধান অনুযায়ী বিয়ের জন্য যেটা বৈধ বয়স। আমি নাবালিকা থেকে সাবালিকা হচ্ছি, বুঝলেন? আমি কোনো জবাব দিলাম না, নীরবে হাঁটতে থাকলাম। মাথায় চলছে তাকে ঘিরে নীরব তর্ক বিরোধ। হাঁটতে হাঁটতে অনেকটা পথে সে কী মনে করে যেন একটু পিছন করে এরা বারান্দায় চাইলাম।
সেদিক চেয়ে আমার হৃদয়ের গহীন থেকে কেবল একটাই বাক্য বাদ্যযন্ত্রের মতো বেজে উঠছে, আমি তোমাকে ভুল চিনিনি ইরা। এরা কলেজের পোশাক পরিবর্তন না করেই বারান্দায় দাঁড়িয়ে আছে, গ্রিলের সাথে ঘেঁষে গাল মিলিয়ে আমার যাওয়ার পানে চেয়ে আছে সে কখন থেকে। যেমন করে প্রেমিকারা আক্ষেপ নিয়ে চেয়ে থাকে প্রেমিকের বিদায় ক্ষণে, ঠিক তেমনভাবে চোখে তার কয়েকশো বছরের ব্যাকুলতা, কত অভিযোগ, কত মন খারাপ। আচ্ছা, এমনটা কি সে সবসময় করে? এরাকে প্রতিদিন আমার যাওয়ার পানে এমন অস্থিরতা নিয়ে চেয়ে থাকে কিসের কামনায়? আমি তাকে কোনোভাবেই আশকারা দিচ্ছি না তো? তার কিশোরী মনের আবেগের সুযোগ নিচ্ছে না তো? ইরাকে কি আমার বলা উচিত তার এই অল্প বয়সী স্বপ্নের কোনো পূর্ণতা নেই? আমার কি তাকে বলা উচিত তুমি নিজেকে ফিরিয়ে নাও মেয়ে, এই মুহূর্তের কোনো ভবিষ্যৎ নেই? পরক্ষণে নিজেকে শোধালাম, সত্যিই কে নেই? বছর ফুরে আসতে আর মাত্র 2 মাস। নভেম্বরের আগে প্রকৃতিতে বৃষ্টি বৃষ্টি একটা মৌসুম থাকে, সেই নিয়ম রেখেই টানা 4 দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। অক্টোবরের রেন যেটাকে বলে। এই ধরনের আবহাওয়াগুলো সাধারণত খুব আলস্য ধরনের হয়ে থাকে। নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাক্ষণ কাঁথা মুড়িয়ে ঘুমিয়ে থাকতে ইচ্ছা হয়, কিন্তু আমাকে তো আর ঘুমালে চলবে না, ইন্টারভিউ আছে। লাঞ্চ করে কড়া লিগার দিয়ে একটা চা করলাম। এই ঘন দুপুরে কেমন অন্ধকার হয়ে আছে আমার ঘরটা, চারদিকে ইট, সিমেন্টের দেয়ালের উপর টিনের ছাউনি, বৃষ্টির ঝুমঝুমে আর বাতাসের শোষ আওয়াজটা, যার কারণে বেশ প্রগাঢ় মনে হচ্ছে। চায়ের কাপটা রেখে ফর্মাল গেটআপে রেডি হয়ে নিলাম। যাওয়ার আগে আয়নায় একবার চোখ বললাম। আমি নিজেকে আয়নায় খুব একটা দেখি না, তবে মাঝে মধ্যে দেখলে বড়ই আশ্চর্য লাগে। বড় চাচ্চুর কথা মনে পড়ে। চাচ্চুরা শহর থেকে গ্রামে বেড়াতে আসলে আমাকে দেখে প্রায় প্রতিবারই বলতো, গায়ের রং তবদবে সাদা না হলেও আমার চেহারায় একটা আভিজাত্যের ভাব আছে। আমি দেখতে অনেকটা দাদুর মতো হয়েছি, সুঠাম দেহ আর অসামান্য চেহারার অধিকারী। অনেকে বলে বাহিক চালচলন থেকে আমাকে কোনো হায়ার ক্লাস পরিবারের সন্তানদের মতোই মনে হয়। শুনেছিলাম আব্বারা বংশগতভাবে এলিট পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। শিক্ষা, অর্থ আর দৈহিক গঠনে এদের আভিজাত্য ছিল সেকালে চোখে পড়ার মতো। আব্বার 3 চাচা সেনাবাহিনীতে ছিলেন। রাজনীতিতে দাদাদের বংশের একটা বিশাল অংশ জড়িয়েছিল। সাময়িক ক্ষমতা চলছিল দেশে তখন, সেটা ঠিক কোন সরকারের আমলে জিজ্ঞাসা করা হয়নি। তাদের রাজনীতির ইতিহাস ব্যর্থ বলেই আগ্রহ হয়নি। ওনাদের রাজনৈতিক আদর্শটা বেশি দিন জনতার কাছে টিকে থাকেনি, ঘাটতি ছিল অনেক। ক্ষমতা হস্তান্তরের পর কালের বিবর্তনে তাদের আধিপত্যটাও হারিয়ে গেছে। ক্ষমতা ব্যাপারটা বোধহয় এমনই, অনিশ্চিত, অনাকাঙ্ক্ষিত। দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকার মতো আদর্শ তাদের মধ্যে সাধারণ মানুষ খুঁজে পায়নি। জনতার গণতন্ত্র হরণকারী শাসকদের শেষে হার মানতে হয় সেই জনতার কাছেই। যুগে যুগে আইয়ুব, ইয়াহিয়াদের মতো শাসকদের পতন ঘটেছিল এই কারণেই। দেখেছেন, কথায় কথায় ইতিহাস টেনে ফেললাম। বৃষ্টির গতি বেড়েছে, মাথার উপর ছাতা থাকা সত্ত্বেও ভিজে পড়ে একাকার অবস্থা। এমন অবস্থানে ইন্টারভিউর জন্য কি আদৌ কোনো সুফল হবে কিনা কে জানে। অফিস থেকে বেরিয়ে লোকাল বাসে উঠতে ফোন বেজে উঠল। কয়েকবার রিং বাজার পর ফোনের আওয়াজ হলো। এরার আম্মু ফোন করেছে। এরার পরীক্ষার পর থেকে প্রায় 1 মাস ধরে ওদের সঙ্গে আমার যোগাযোগই হয়নি। কিছুটা ব্যস্ততার মধ্যে কেটেছে সময়গুলো। তবে এতদিন পর আন্টির ফোন পেয়ে অনেকটা চমকে গেছি। ফোন রিসিভ করতে আন্টি বেশ বিচলিত হয়ে প্রায় অনুনয় স্বরে বলল, প্রিয়ম বাবা, এখন একটু আসতে পারবে আমাদের বাসায়? একটু কষ্ট করে যদি আসতে ভালো হতো বাবা। খুব একটা স্বাভাবিক কিছু যে হয়নি সেটা ওনার কণ্ঠ শুনে অনুমান করা গেল। তবে আন্টি এতটুকু বলে ফোন রেখে দিলেন। আমি থেকে বাড়তি কোনো প্রশ্ন করার সুযোগ পেলাম না। রাস্তায় জ্যাম না থাকা সত্ত্বেও এরাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে এলো। ঢাকা শহরে রাত্রি করে চলাফেরা করাটা যদি আহামরি ব্যাপার না, তবু কিছুটা শঙ্কায় পড়লাম। বাসায় খাবার নেই, রাতে ফিরে রান্না করে তবে খেতে হবে। সারাদিন দৌড়ঝাঁপের উপর থেকে বাসায় গিয়ে যা ক্লান্তি জেঁকে বসে, তাতে করে দুমুঠো খেয়ে শুয়ে পড়া ছাড়া আর কিছু করারই ইচ্ছে করবে না। তবে এই মুহূর্তে ওদের বাসায় কী করছে কে জানে। ড্রয়িং রুমের দক্ষিণ পাশে সিঙ্গেল সোফাটায় বসে আছি। আঙ্কেল বসেছেন পশ্চিমের সোফায়। পুরোপুরি নিস্তব্ধতা বিরাজমান করছে এদের বাড়িতে। কিছুটা নীরবতায় বোধ হয় আমার মনেও। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন কেবল বাঘ খাড়া হয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকে না, যখন হৃদয়ের কামনা গরম ভাতের মতো গেলে ফেলা ছাড়া কিছু করার থাকে না। আমার জন্য উপলব্ধিটা নতুন। যদিও পুরুষ মানুষে আজন্ম এভাবেই বহু কামনা গেলে এসেছি, তবে আজকেরটা ভিন্ন, অপ্রিয়, অসহনীয়। এর বিয়ে ঠিক হয়েছে। সম্ভবত 3 দিনের মধ্যেই পারিবারিকভাবে বিয়েটা হচ্ছে আঙ্কেলের বোনের একমাত্র ছেলের সঙ্গে, অর্থাৎ ভাগ্নে মাহবুব। আমার ক্লাসমেটে ছিল। ওর সাথে এরার বিয়েটা নাকি বহু বছর আগেই এরার পুপির ইচ্ছেতে ঠিক করা হয়েছিল। তখন এরা
অপ্রাপ্তবয়স্ক ছিল বলে সেটা নিয়ে কেউ কথাবার্তা আগায়নি। তবে খবরটা শুনে আমার খুশি হওয়ার কথা। আমার প্রিয় ছাত্রীর বিয়ে, প্রিয় ছাত্রী নাকি প্রিয়, কিন্তু আমি খুশি হতে পারছি না। আনন্দের বদলে আমাকে স্পর্শ করলো একটা সুচালো ব্যথা। সেই ব্যথায় শরীরটা শিথিল হয়ে এলো এই মুহূর্তে। কালবৈশাখী ঝড়ের মতো বিধ্বস্ত হয়ে উঠলো আমার নিষ্ঠুর হৃদয়টা। সদা শান্ত নির্লিপ্ত আমার এই হৃৎপিণ্ডটা এত দ্রুত কখনো ওঠানামা করেনি। ভেতরের জলোচ্ছ্বাস আড়াল করে আঙ্কেলের এতক্ষণের সমস্ত কথা জবাবে আমি বললাম, সবাই তো এসএসসি দিল, ওর বয়সটা আহামরি হয়নি। পাত্র যেহেতু আগে থেকে ঠিক করা, আপনার আরও কিছু সময়কে ওর মতো থাকতে দিন। এত তাড়াতাড়ি বিয়ে পর্যন্ত যাওয়ার বিষয়ে চিন্তা করাটা ঠিক হচ্ছে আঙ্কেল? আঙ্কেলের চোখে মুখে কোনো দুশ্চিন্তার ছাপ নেই। 100% ভুল হচ্ছে। এমনকি আমি তো আমার মেয়েকে আগামী 10 বছরেও বিয়ে দেওয়ার কথা ভাবিনি। বাট ইটস সো আই ক্রিটিক্যাল মোমেন্ট জেন্টলম্যান। ক্রিটিক্যাল মোমেন্ট? কিছুটা এমনই। তুমি আমাদের নিজের মানুষের মতো, তোমাকে বলতেও কোনো সংকোচ নেই। আমি মনোযোগ দিয়ে শুনছি ওনার কথা। বিয়েটা আগে পরে মাহবুবের সাথেই হতো, তবে এত তাড়াহুড়োর বিশেষ কারণ হচ্ছে আমার বোনের শরীরটা ভালো নেই। ক্যান্সারের সঙ্গে ফাইট করছে গত কয়েক বছর ধরে। ওনার ধারণা উনি আর বেশি দিন বাঁচবে না। এই ধরেন মোমেন্টে মানুষ সচরাচর তাদের শেষ ইচ্ছে পূরণ করতে চায়। আমার বোনের সর্বকালের একটাই ইচ্ছে, ইরাকে নিজের ছেলের বউ করবে। ইরাটাকে আপা ভীষণ স্নেহ করেন, আমাদের চেয়ে বেশি আল্লাহ তার এই মেয়েকে নিয়ে। তাই আপা চাইছেন ওদের বিয়েটা এখনই দিয়ে ছেলে আর ছেলের বউয়ের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে যেতে। বিয়ের পর ইরার পড়াশোনা বন্ধ হবে না। আপা ভীষণ শিক্ষা সচেতন মানুষ, কিন্তু ইরাটা কিছুতেই রাজি হচ্ছে না। আমরা বুঝতে পারছি ও এসবের জন্য মানসিকভাবে প্রস্তুত না। তবে ব্যাপারটা যেহেতু নিজের পরিবারেই ঘটবে, সুতরাং ওর উচিত কিছুটা স্বাভাবিক হওয়া চেষ্টা করা। রেহেনা আপা ওকে আমাদের চেয়ে বেশি যত্নে রাখবে। আঙ্কেল এক নাগারে কথাগুলো বলে শেষ করলেন। আমি একটা শ্বাস ফেলে বললাম, বুঝতে পেরেছি, কিন্তু এখানে আমার কি কাজ? মানে আমি কি সমাধান দিতে পারি? জানোই তো মেয়েটা অসম্ভব জেদি। কোনো কিছু করবে না যখন বলেছে, তখন তাকে বোঝানোর সাধ্য কারণেই আমরা ওদেরকে কথা দিয়ে ফেলেছি। এমন সময় এরা যদি কোনো প্রকার ঝামেলা করে, বিষয়টা অপ্রীতিকর। আমাদের ধারণা ও তোমাকে খুব মানে, কারো কথা যদি শুনতেই হয় তোমার শুনবে। আপনাদের ধারণা আমি বোঝালে সে রাজি হবে? আন্টি এক পলক আঙ্কেলের পানে চেয়ে বললেন, একটু চেষ্টা করে দেখো, চেষ্টা করতে তো ক্ষতি নেই। এরা দরজার পর্দাটা দমকা হওয়ার সঙ্গে উঠছে। খাটের এক পাশে হাঁটুতে মাথা গুজে ধ্যানমগ্ন হয়ে জানালার অপর প্রান্তে চেয়ে আছে সে। বাইরে তখন অঝোর বৃষ্টি, কিছুক্ষণ পরপর বাজ পড়ার শব্দ। এই এলোমেলো ঝড় কি শুধু আকাশের, নাকি কারো বিচ্ছিন্ন হৃদয়ের? ঘরে ঢুকে ধীর পায়ে একটা চেয়ার টেনে বসলাম ওর খাটের পাশে। এরা মৃদু শব্দে আমার উপস্থিতি টের পেয়েও ফিরে তাকালো না। তার দৃষ্টি আকাশে, কি যেন ভাবতে বিভোর। বেশ কিছুক্ষণ সেখানে নিঃশব্দে বসে থেকে মন খারাপ। এরা এবারও ফিরে তাকালো না। আমাকে সম্পূর্ণ অপেক্ষা করে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললো। সেই নিঃশ্বাসের সঙ্গে ঠিক কতটুকু যন্ত্রণা আছে মেয়েটা তারই ঘ্রাণ ছড়িয়ে দিল সারা ঘরময়। আমি ওর মতো করে জানালার বাইরে চেয়ে থেকে আবারও বললাম, বৃষ্টি নিয়ে মহাদেব সারার একটা কবিতা আছে, শুনবে? শুনতে চাইল না, মাথা নাড়ালো দুদিক। আমি তবুও তার বিষণ্ণ মুখে চেয়ে আবৃত্তি করতে থাকলাম। এবার হু হু করে কেঁদে উঠল। তার কান্নার গতি বাড়ল বৃষ্টির গতিকে ছাড়িয়ে। আমার নিষ্ঠুর মুখে চেয়ে থেকে কান্না মিশ্রিত স্বরে বলে উঠল, আমার নিরাপত্তার প্রয়োজন নেই। আমি কি চাই আপনি ভালো করে জানেন। আমি চুপ করে রইলাম, যেন কোনো উত্তর নেই কথার। আমার ফোন কেন রিসিভ করেননি এতদিন? আমি পাগলের মতো আপনার সাথে যোগাযোগ করতে চেয়েছি। কোথায় ছিলেন আপনি? শেষের কথাটা বলে আবারও ফুপিয়ে উঠল সে। ব্যস্ত ছিলাম। এরা কান্না থামে খাট থেকে নেমে সম্মুখে দাঁড়ালো। দৃষ্টিতে অগ্নি জ্বরছে মেয়েটার, ভেজা তার কণ্ঠ। কিসের ব্যস্ততা? ইলন মার্কস হয়ে বসে আছেন? কি এমন কাজ করেন আপনি? বেকারত্বের এই এক হচ্ছে কুফল। কাউকে ব্যস্ততার কথা বললে ইনিয়ে বিনিয়ে সে একই অপ্রাপ্তি মনে করে খোটা শুনিয়ে দেবে। মহা মুশকিল। বসো। এরা বসলো না। আমি আবারও বললাম,
কথা আছে, বসো। সে বসলো। আমি নীরবে তার অভিমানী মুখের পানে বেশ কিছুক্ষণ চেয়ে থাকলাম। মাহবুব ভালো ছেলে। তোমার এই কাজিনকে আমি কলেজ লাইফ থেকে চিনি। বাপ মায়ের একমাত্র সন্তান হওয়ার বদৌলতে তাদের ছেলেসহ যাবতীয় সম্পত্তির রাজত্ব তোমার হাতে। সুখী হতে আর কি লাগে, রাজি হয়ে যাও। এরা প্রায় গিলে খাওয়া দৃষ্টিতে আমার দিকে চাইলো। আমার এই মিছিমিছি কৌতুক যে তার পছন্দ হয়নি সেটাও বোঝা গেল। আরও কিছু বলতে উদ্যোগ নিতেই এরা আহাম্মক আমার কলা চেপে ধরল, দাঁতে দাঁত পিষে বলল, কত সহজ রাজি হয়ে যাও, বলে ফেলা যায় তাই না? এতই সহজ। আচ্ছা, গেলাম রাজি হয়ে। আপনি ভালো থাকবেন, বলুন, থাকবেন ভালো? এরা সেভাবেই ধরে রাখলো আমায়। অনেকটা সময় আমাদের দৃষ্টি বিনিময় কেটে গেল। আমি বোধ একটু ক্লান্ত হয়ে পড়লাম। নিজস্ব সত্তা বলে বিরস গলায় বললাম, এই পৃথিবী কেবল সমানে সমানে বন্ধুত্ব, সক্ষমতা, আত্মীয়তা করতে চায় এরা। আমাদের বৈষম্যটা সর্বকালের, কোনো মিল নেই। অর্থহীন, নামধামহীন একজনের সঙ্গে তোমার পরিবার তোমার সম্পর্ক চাইবে না। এমন অনিশ্চিত জীবন বহনকারী ছেলেদের এই সমাজে ঠাঁই নেই। তোমার আমার মিলন অসম্ভব, অযৌক্তিক। এরার হাত শীতল হয়ে এলো, আবারও চোখ টলমল হয়ে উঠল। কেন সম্ভব না? কে বলেছে সম্ভব না? আপনি কেন নিজেকে এত ছোট করে দেখছেন? আপনি অনেক সফল হবেন একদিন। আমি আছি। আমি সব কিছু তোলপাড় করে ফেলবো আপনার জন্য। মেয়েটা ভীষণ বোকা, নয়তো এমন সোনার চামচ ফেলে পিতলের দিকে কেউ ঝুঁকতে চায়। আমি পুরনো প্রিয়মে ফিরে গিয়ে বললাম, ভুল মানুষের ঝোঁক হয়েছে, ভুল প্রমাণিত হওয়ার আগে কেটে পড়ো। এরার কান্না থামাথামের কোনো নামই নেই। এমন মিষ্টি একটা মেয়েকে কাঁদতে দেখলে মোটেও ভালো লাগছে না আমার। এরা রাত থেকে নিজেকে ধীরে সুস্থে ছাড়িয়ে বললাম, ভালো করে দেখো তো কি আছে আমার মধ্যে। এরা ব্যাকুল হয়ে মুখের দিকে চেয়ে রইল। মায়া, কথার মায়া, চোখের মায়া, শ্যামমুখের মায়া, আর অদৃশ্য আরও কিছু একটার মায়া চম্বুকের মতো টানে আমাকে। এই মায়া আমি ছাড়াতে পারবো না, কখনো না, কিছুতেই না। প্লিজ আমাকে নিচের করে নিন, অনেক সুখী হব আমরা। শোনো, বয়সটা কম বলে আমার মনে হচ্ছে, নিজেকে একটু সময় দাও, ঠিক হয়ে যাবে সব। এরা কোনো জবাব দিল না, অবিশ্বাস্য চোখে চেয়ে রইল। লাখ টাকা ঘুষ দিয়ে দিনরাত পরিশ্রম করে মানুষ সরকারি চাকরির পেছনে কেন ছুটে জানো এরা? কারণ এখানে তারা চাকরির স্থায়িত্বের নিশ্চয়তা পায়, ভয় আতঙ্ক থাকে না। তোমার আমার সম্পর্কটা এমন না, এটা অনেকটা বেসরকারি চাকরির মতো, স্থায়ী না, সাময়িকভাবে এটাও অনিশ্চিত। আমাদের সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই যেন আমি তোমাকে প্রশ্রয় দেব। শোনো, তুমি আমার কাছে ভীষণ প্রিয় একটা মানুষ। এই প্রিয় মানুষটাকে আমি বিচ্ছেদের যন্ত্রণা দিতে চাই না। আমাদের মাঝে প্রেম হয়নি কোনো দিনও, ভুলে যাও। এরা মিনিট কয়েক আমার দিকে একই ভঙ্গিতে চেয়ে থেকে হাতের কাছের ফুলদানিটা সজোরে আছাড় মারল মেঝেতে। মাটির ফুলদানির সঙ্গে ঝনঝন করে উঠল তার সমস্ত ক্ষোভ। মাথাটা চেপে ধরে চিৎকার করে আবারও চাইল কান্না মিশ্রিত দৃষ্টিতে। আর কিচ্ছুটি বলল না। ঝর্ণার মতো স্রোত ঝরছে চোখে। তাকে এভাবে দেখে আমি প্রস্থান নিলাম। আমার যাওয়ার পানে চেয়ে চিৎকার করে সে কেবল দুটো কথাই বলল, কাপুরুষ, আমি আপনাকে কোনো দিনও ক্ষমা করব না। এত ভাঙাভাঙি শব্দ পেয়েও আঙ্কেল আন্টি উপরে আসেননি, কারণ এরা জেদ সম্পর্কে তার অবগত। তবে জেদটা তার ঠিক কোন কারণে সেটা হয়তো কোনোদিন আঁচ করতে পারবেন না। এরা চোখের পানি, হৃদয় ভাঙনের সবটুকু দায় নিয়ে ওদের বাসা থেকে বেরিয়ে সেদিন আর পিছন ফিরে তাকায়নি। ছাতাটা রাস্তায় ফেলে ভিজে ভিজে বাসায় পৌঁছালাম। আমার এই চলে যাওয়া এরাকে কতটুকু বিধ্বস্ত করবে একটা বড় ভাবলাম না। সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আমাকে পালাতে হবে, এই ঘর ছেড়ে, শহর ছেড়ে, ইরাকে ছেড়ে অনেক দূরে পালাতে হবে। এই যেন হয় আমাদের শেষ দেখা, আমাদের আজন্মের নির্বাসন।